হ্যালো। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আপনি শুনতে পারতেছেন? জি স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, শুরু করি। স্যার, আমাদের ক্লাস কি 30 তারিখ পর্যন্ত হবে? আপাতত আমি যতটুকু জানি, হ্যাঁ 30 তারিখ পর্যন্ত হবে। তবে স্যার যদি এরপরে এক্সট্রা ক্লাস লাগে তাহলে 30 তারিখের পরে এক সপ্তাহে মনে হয় এক্সট্রা ক্লাস নেওয়ার জন্য একটু সময় দিবে, মেকআপ ক্লাস। আচ্ছা। স্যার এরপরে যদি পরীক্ষার কোনো এটা না এক হয় সপ্তাহ ছুটি স্যার, 30 তারিখের পর থেকে। হ্যাঁ 30 তারিখের পর থেকে তো ছুটি, কিন্তু কারো যদি মেকআপ ক্লাস নেওয়া লাগে 18টা ক্লাস হওয়ার জন্য, তাহলে 30 তারিখের পরে একটা সময় দিবে মেকআপ ক্লাস নেওয়ার জন্য আর কি। কি বলতেছিলেন আরেকজন? স্যার বলতেছিলাম যে এরপরে তো বন্ধ থাকবে দীর্ঘদিন। এখন আগামী সেমিস্টার শুরু হবে কয় তারিখে? আগামী সেমিস্টারের কথা তো দূরে, আপনাদের ফাইনাল পরীক্ষা কবে হবে এটা তো আগে চিন্তা করতে হবে। ফাইনাল পরীক্ষা হওয়ার কথা 15 তারিখ না আপনাদের? ডেট দিয়েছে জুনের 15 তারিখে। জুনের 15 তারিখ যদি আপনাদের পরীক্ষা হইতে হয়, সেটার জন্য আপনাদের জুনের 1 তারিখ ইউনিভার্সিটি খুলতে হবে। জুনের 1 তারিখ ইউনিভার্সিটি খোলার পরে আপনাদের যদি 2 সপ্তাহ ক্লাস হয়, জি স্যার, তাইলেই 1 হলে থেকে গিয়ে 15 তারিখ 13 থেকে তারিখ পরীক্ষা। পর্যন্ত 2 সপ্তাহ ক্লাস হবে, এটাই হ্যাঁ, তো দিছে। যদি ক্লাস হয়, মানে ওটার উপর ডিপেন্ড করবে যে 15 তারিখ পরীক্ষা হবে কি হবে না। তো এখন 15 তারিখ যদি পরীক্ষা হয় তাহলে তারপরে নেক্সট 15 তারিখের সেমিস্টারের পরে চিন্তা। যদি পরীক্ষা না হয় তাহলে ইউজিসির সাথে কথা বলে রেজাল্ট করে দিবে, তৈরি হ্যাঁ, করে। ওটার পরে আর কি ডিসিশন হবে যে নেক্সট সেমিস্টার কবে থেকে শুরু। এখন নেক্সট সেমিস্টারের আমি কোনো মিটিং এ কোনো কথা শুনিনি আর কি নেক্সট সেমিস্টারে। আর খুব সম্ভবত আপনার আস্তে আস্তে করে 25 তারিখের পরে কিছুটা খুলে দিবে। আমি জানি না তখন কি ইউনিভার্সিটি চালু হবে নাকি। যদি খুলে দেয় রোজার মধ্যে তাহলে ইউনিভার্সিটি ক্লাস নিবে নাকি রোজার মধ্যে, এটাও জানি না আমি। যদি নিত তাহলে ভালো হতো, দেখা যাক কি হয়। স্যার রোজার মধ্যে আজ ক্লাস না। স্যার আমরা গত বছর ক্লাস করছি রোজাতে। রোজাতে তো সব ইউনিভার্সিটি ক্লাস হয় একদম, লাস্টের 10 রোজা বা 7 রোজার আগ পর্যন্ত সব ইউনিভার্সিটি ক্লাসে। জি স্যার। যেটাই হোক, চলেন তাহলে আজকে ক্লাস। আর আপনাদের অন্যান্য ক্লাসের কি অবস্থা, এটা কি সামনের উইকের মধ্যে শেষ হবে? জি স্যার, ল্যাব ক্লাসগুলো আগেই নিয়ে নিচ্ছে স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই আমরাও সপ্তাহে চেষ্টা ল্যাব করবো ক্লাসগুলো সামনের নিয়ে উইকে শেষ শেষ করে দিবে। দেওয়ার। সামনের উইকে শেষ করে দিলে আমাদের টোটাল 18টা ক্লাসের মতো হবে পুরো সেমিস্টারে। এরপরে যদি আমরা ওই ঈদের পরে যখন খুলবে তখন যদি আবারও 2 সপ্তাহ ক্লাস নেওয়ার চান্স পাই, তখন আমরা আরো 4টা ক্লাস পাবো। সো আশা করি টোটাল 22টা ক্লাস হবে আর কি সেমিস্টারে। আচ্ছা, ঠিক আছে, তাহলে চলো আজকের ক্লাস শুরু করি। আমরা গত ক্লাসে যেটা দেখছিলাম সেটা হলো গিয়ে ম্যাগনেটিক সার্কিট কি, এবং ম্যাগনেটিক সার্কিটের সঙ্গে আপনার ইলেকট্রিক্যাল সার্কিটের যে সিমিলারিটিস গুলো আছে, সিমিলারিটিস গুলো আমরা স্টাডি করছিলাম গত ক্লাসে। তো আজকের ক্লাসে আমরা ওখান থেকেই শুরু করব, এবং ইলেকট্রিক্যাল সার্কিটের সঙ্গে মিলে আমরা ম্যাগনেটিক সার্কিটে কিভাবে সিরিজ আর প্যারালাল ম্যাগনেটিক সার্কিট তৈরি হয় এই জিনিসটা দেখব। ঠিক আছে, সো প্রথমে চলেন, লাস্ট ক্লাসের শেষের দিকে আমরা একটা জিনিস পড়ছিলাম যেটা ছিল ম্যাগনেটাইজিং ফোর্স। তো আজকের বেশিরভাগ জিনিসই আমাদের এই ম্যাগনেটাইজিং ফোর্স এটার সাথে রিলেটেড। ঠিক আছে, সো ম্যাগনেটাইজিং ফোর্স আমরা গত ক্লাসে যে জিনিসটা দেখছিলাম, যে ম্যাগনেটোমোটিভ ফোর্স জিনিসটা তো আমরা গত ক্লাসের শুরুতে দেখছিলাম যে ম্যাগনেটোমোটিভ ফোর্সটা হলে গিয়ে ম্যাগনেটিক সার্কিটের ব্যাটারি। ম্যাগনেটোমোটিভ ফোর্স হলে গিয়ে ওই জিনিসটা যেটা হলো কি ম্যাগনেটিক ফ্লাক্স গুলাকে কোন একটা কয়েল থেকে, মানে এক প্রান্ত থেকে বের হয়ে আরেক প্রান্তে যে ফ্লাক্স লাইন গুলো এস্টাবলিশ হয়, এই ফ্লাক্স লাইন গুলো এস্টাবলিশ হওয়াটা যেই জিনিসটা পুশ করে, সেই জিনিসটার নাম হলো কি ম্যাগনেটাইজিং ফোর্স। ব্যাটারি যেমন একটা ইলেকট্রিক্যাল সার্কিটের মধ্যে ইলেকট্রিক ফিল্ড তৈরি করে, তেমনি ম্যাগনেটাইজিং ফোর্স একটা ম্যাগনেটের মধ্যে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ফ্লাক্স লাইনকে যাইতে সাহায্য করে।
সো এই ম্যাগনেটাইজিং ফোর্সটা একই সাথে আবার এটাও ইন্ডিকেট করে যে আপনার কি পরিমাণ ফ্লাক্স লাইন আপনার একটা ম্যাগনেটিক কোরের ভিতর দিয়ে ঢুকবে, এক পাশ দিয়ে ঢুকবে, এক পাশ দিয়ে বের হবে। এটাও ডিটারমাইন করে হলে গিয়ে ম্যাগনেটোমোটিভ ফোর্স। সো এই ম্যাগনেটোমোটিভ ফোর্সকে আপনি যদি টোটাল লেন্থ দিয়ে ভাগ করেন তাহলে আপনি ওই কয়েলটার মধ্যে ম্যাগনেটাইজিং ফোর্সের পরিমাণ পেয়ে যাবেন। ঠিক আছে? সো ম্যাগনেটাইজিং ফোর্সকে আমরা এই জন্য লিখি হলে কি উপরে হলে কি ম্যাগনেটোমোটিভ ফোর্স ডিভাইডেড বাই লেন্থ অফ দ্য কয়েল। সো আমরা আগে এর থেকে জেনে আসছি যে ম্যাগনেটোমোটিভ ফোর্স যেটা আছে এফটাকে আমরা লিখতে পারি এন আই, যেখানে এন হলে গিয়ে নাম্বার অফ টার্নস আর আই হলে গিয়ে কারেন্ট ডিভাইডেড। সো আমরা ম্যাগনেটাইজিং ফোর্সকে লিখতে পারি এন আই ডিভাইডেড বাই এল। ঠিক আছে? আর সো আমরা আরেকটা জিনিস দেখছিলাম যে ফ্লাক্স ডেনসিটি যেটা ছিল বি, ওই ফ্লাক্স ডেনসিটিকে কিভাবে আমরা ম্যাগনেটাইজিং ফোর্সের রেসপেক্ট লিখতে পারি। সো আমরা দেখছিলাম যে ফ্লাক্স ডেনসিটি সমান সমান মিউ টাইমস এইচ। মিউটা এখানে হলে গিয়ে পারমিয়াবিলিটি, ওই ম্যাটেরিয়ালটার পারমিয়াবিলিটি, আর এইচ হলে গিয়ে ম্যাগনেটাইজিং ফোর্স। এই জিনিসটা থেকে আপনাদের কোনো কোশ্চেন আছে ম্যাগনেটাইজিং ফোর্স নিয়ে? না স্যার। আমাকে একটা জিনিসের কোশ্চেনের উত্তর দেন যে ম্যাগনেটাইজিং ফোর্স যে আমরা জিনিসটা পড়তেছি, ঠিক আছে, ম্যাগনেটাইজিং ফোর্সটা কি আপনার যে কয়েলটা আমরা পেঁচাইছি এই কয়েলটার ভিতরে ম্যাগনেটাইজিং ফোর্সটা তৈরি হয় নাকি এই কয়েলটার আশেপাশে তৈরি হয় ম্যাগনেটাইজিং ফোর্সটা? মানে এই কয়েলটার ম্যাটেরিয়ালের ভিতরে ম্যাগনেটাইজিং ফোর্স তৈরি হয়, মানে নাকি কয়েলটা যেই ম্যাটেরিয়াল দিয়ে সারাউন্ডেড ওই ম্যাটেরিয়ালের মধ্যে আপনি ম্যাগনেটাইজিং ফোর্সটা ফিল করবেন? স্যার সারাউন্ডেড। আপনি সারাউন্ডে ফিল করবেন, সারাউন্ডে ফিল করবেন। মনে করেন আপনার কাছে একটা সলিনয়েড আছে বা মনে করেন যে কোনো একটা পেঁচানো তার আছে ইন্ডাক্টরের মতো, আশেপাশে বাতাস, ভিতরেও বাতাস। আপনি এটার মধ্যে দিয়ে একটা ইলেকট্রিসিটি পাস করালেন, ইলেকট্রিসিটি পাস করলে তো স্বাভাবিকভাবে এটা চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। তা আপনি এটার আশেপাশে যদি আরেকটা ম্যাগনেট রাখেন বা আরেকটা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল যদি রাখেন, তাহলে এইটা যে পরিমাণ ম্যাগনেটাইজেশনটা ফিল করবে ওটাকেই আমরা বললে হলে গিয়ে ম্যাগনেটাইজিং ফোর্স। ঠিক আছে? সো ম্যাগনেটাইজিং ফোর্সটা হলে গিয়ে মেইনলি আমরা ধরি যে যেই কোর যে ম্যাটেরিয়ালটা আছে, মানে আপনি যে তারটা কয়েলটা পেঁচাইলেন এই কয়েলটার কোরের মধ্যে যে ম্যাটেরিয়ালটা আছে সেই ম্যাটেরিয়ালটা যেই পরিমাণ ম্যাগনেটিক ফোর্সটা ফিল করবে ওইটারই একটা প্যারামিটার হলো গিয়ে ম্যাগনেটাইজিং ফোর্স। ঠিক আছে? সো ম্যাগনেটাইজিং ফোর্সটা হলো গিয়ে কোরের জন্য, ম্যাগনেটিক কোরটার জন্য, মানে কয়েলটার ভিতরে যে ম্যাটেরিয়ালটা। এই জন্য আপনি যখন ফ্লাক্স ডেনসিটির ইকুয়েশনটা দেখবেন যে বি সমান সমান মিউ এইচ, এখানে মিউটা হলে কি আপনার যে কোর ম্যাটেরিয়ালটা আছে ওই কোর ম্যাটেরিয়ালটার পারমিয়েবিলিটি, মানে ওটার ভিতর দিয়ে কি পরিমাণ ম্যাগনেটিক ফ্লাক্স লাইন প্রবেশ করতে পারে। ঠিক আছে? আর এইচটা হলে গিয়ে ওই কোর ম্যাটেরিয়ালের ওই কারেন্টটার কারণে, যে কারেন্ট আপনি পাস করতেছেন ওই কারেন্টটা পাস করার কারণে যে ম্যাগনেটাইজিং ফোর্সটা হইতেছে ওই ম্যাগনেটাইজিং ফোর্সটা ইন্ডিকেট করবে হলে কি এইচ। ঠিক আছে? তাহলে ম্যাগনেটাইজিং ফোর্সটা গেল। ম্যাগনেটাইজিং ফোর্সটা দেখার পরে আমরা আজকে যে জিনিসটা মানে যে জিনিসটা দিয়ে শুরু করবো সেটা হলো কি হিস্টেরিসিস। আপনারা কি কখনো এর আগে হিস্টেরিসিস কথাটা শুনছেন? অন্য কোনো হিস্টেরিসিস কথাটা আসলে অনেকগুলো সাবজেক্ট ইউজ হয়। আপনার ফিজিক্সেও হিস্টেরিসিস আছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং হিস্টেরিসিস আছে, আমার যতদূর ধারণা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এও হিস্টেরিসিস আছে। হিস্টেরিসিস কথাটা কি আপনারা শুনছেন এর আগে? না স্যার, আজকে শুনলাম। আচ্ছা, হিস্টেরিসিস কথাটা মনে রাখার সবচেয়ে সহজ উপায় হলো কি হিস্টেরিসিস এর সঙ্গে আপনারা মনে রাখবেন হিস্টোরি। ঠিক আছে? সো হিস্টোরি, কোনো কিছুর হিস্টোরি বলতে আপনি কি বোঝেন? যে এটার মানে একটা ইতিহাস আছে, পূর্বে একটা ইতিহাস আছে। সো হিস্টেরিসিস কথাটার মানে হলো কোনো একটা ম্যাটেরিয়ালের মধ্যে আপনি যদি ইলেকট্রিসিটি বা অন্য কোনো ফোর্স যদি পাস করান, অন্য কোনো এনার্জি যদি পাস করান, তাহলে ও একটা মেমোরি রেখে দিবে। ঠিক আছে? ও একটা হিস্টোরি রেখে দিবে, যে মেমোরিটা পরের সাইকেল আপনি যখন রান করবেন এই পরের সাইকেলে ওই মেমোরিটা থেকে শুরু হবে। ঠিক আছে? মানে আমরা কি এক্সপেক্ট করি, মনে করেন আপনাদের কাছে যদি একটা মেমোরি ডিভাইস থাকে, কোনো একটা মেমোরি ডিভাইস যদি থাকে, তা আপনার ওই মেমোরি ডিভাইসটা থেকে কি এক্সপেক্ট করেন? যে আপনি যখন ইলেকট্রিসিটি পাস করাবেন তখন ওটা হলে কি লজিক স্টেট 1 এ যাবে। ঠিক আছে? আর আপনারা যখন ইলেকট্রিসিটি অফ করে দেবেন তখন ওটা লজিক স্টেট 0 তে চলে যাবে।
তার মানে কি এটা ইলেকট্রিসিটি দিতেছেন না না দিতেছেন এটার উপর ডিপেন্ড করবে যে ও কি বিটটা কি 1 হবে না 0 হবে। কিন্তু আপনার যদি এমন একটা মেমোরি ডিভাইস থাকে যে আপনি ইলেকট্রিসিটি পাস করলেন ও 1 হইলো, আপনি ইলেকট্রিসিটি সরাই ফেললেন ও তারপরও ও যে 1 হয়েছে এই 1 এর হওয়ার কিছুটা মেমোরি ধরে রাখলো। তার মানে পরের বার আপনি যখন ইলেকট্রিসিটি পাস করাবেন তখন ইনস্টেড অফ 0 থেকে 1 হওয়ার বদলে ও 0 আর 1 এর মাঝামাঝি একটা পর্যায় থেকে 1 হলো। বুঝতে পারছেন আমার কথাটা? মানে ও কিছুটা মেমোরি ধরে রাখবে, যে পরের আগের সাইকেল থেকে ও কিছুটা মেমোরি ধরে রাখবে। আজকে আমরা যে জিনিসটা দেখবো যে ম্যাগনেটিক সার্কিটের ক্ষেত্রে হিস্টেরিসিসটা কিভাবে কাজ করে। সো একটু আগে তো আমরা দেখলাম যে H সমান সমান NI/L, H সমান সমান NI/L। এখন কোন একটা সার্কিট আছে, মনে করেন এরকম একটা সার্কিট আছে আপনার, যেখানে আপনার কোরটা হলো এরকম সার্কুলার রাউন্ড একটা কোর। এই রাউন্ড কোরের মধ্যে ডোনারশিপের কোরের মধ্যে একটা জায়গায় এরকম করে কয়েল পেঁচানো আছে, ঠিক আছে? আপনি এখান দিয়ে কারেন্ট পাস করলেন, কারেন্ট পাস করলে যেটা হবে যে ম্যাগনেটিক ফিল্ড গুলো এখান থেকে শুরু করে এই জায়গায় এস্টাবলিশড হবে, এরকম একটা ম্যাগনেটিক লাইন, ম্যাগনেটিক ফ্লাক্স লাইন এস্টাবলিশ হবে। এখন আপনি যখন ফার্স্ট থেকে যখন কারেন্টটা দিবেন, কারেন্টটা দেওয়ার আগে আপনার এইখানে থাকবে হলে কি ম্যাগনেটাইজিং ফোর্স থাকবে হলে কি 0, তাই না? কারেন্ট সমান সমান 0, তাহলে টোটাল ম্যাগনেটাইজিং ফোর্স সমান সমান 0। তো আপনি যেই মুহূর্তে কারেন্ট দেওয়া শুরু করবেন, আস্তে আস্তে করে কারেন্ট যখন ইনক্রিজ করবে আপনার ম্যাগনেটাইজিং ফোর্স কিন্তু ইনক্রিজ করা শুরু করবে, তাই না? যেহেতু কারেন্ট উপরে যাওয়া শুরু করবে ম্যাগনেটাইজিং ফোর্সও এই কোরের মধ্যে দিয়ে ম্যাগনেটাইজিং ফোর্স যেটা, এই ম্যাগনেটাইজিং ফোর্সটা ইনক্রিজ করা শুরু করবে। সিমিলারলি আপনার ফ্লাক্সও ইনক্রিজ করবে, আস্তে আস্তে ফ্লাক্স লাইনের সংখ্যাও ইনক্রিজ করবে এবং তাহলে ফ্লাক্স ডেনসিটিও ইনক্রিজ করবে, যেহেতু এটার এরিয়াটা ফিক্সড। সো ফ্লাক্স লাইন বাড়লে এটার ফ্লাক্স ডেনসিটিও ইনক্রিজ করবে। এখন ধরেন যে আপনি কারেন্ট এরকম করে বাড়াইতে আছেন, ঠিক আছে? কারেন্টটা বাড়াইতে আছেন, কারেন্টটা 0 থেকে বাড়ায় 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 আপনি এই পর্যন্ত নিবেন, ঠিক আছে? কারেন্টটা বাড়াবেন। এখন প্রথমে তো আমরা দেখছি যে ম্যাগনেটাইজিং ফোর্স ছিল কি 0। আপনি আস্তে আস্তে যখন কারেন্ট বাড়াবেন তখন দেখেন এখানে কি ইন্ডিকেট করতেছে, এক্স অ্যাক্সিস ইন্ডিকেট করতেছে ম্যাগনেটাইজিং ফোর্স আর ওয়াই অ্যাক্সিস ইন্ডিকেট করতেছে হলো ফ্লাক্স ডেনসিটি। আস্তে আস্তে আপনি যখন কারেন্ট বাড়াবেন তখন ম্যাগনেটাইজিং ফোর্স 0 থেকে বেড়ে বেড়ে HA পর্যন্ত যাবে, ঠিক আছে? এই যেখানে HA আছে HA পর্যন্ত যাবে, যাওয়ার পরে আপনি এখানে স্টেডি রাইজ হবে, ঠিক আছে? মোটামুটি লিনিয়ারিটির কাছাকাছি ইনক্রিজ করবে। তারপর আপনি আস্তে আস্তে যখন আরো কারেন্ট বাড়বে তখন হলে কি আপনার HA থেকে আপনার একদম স্যাচুরেশন একটা পয়েন্টে পৌঁছে যাবে, ঠিক আছে? এই যে HA থেকে এই যে B পয়েন্টে এখানে হলে কি আপনার ম্যাগনেটাইজিং ফোর্সের পরিমাণ হলে কি HS, মানে S ফর স্যাচুরেশন, ঠিক আছে? HS পর্যন্ত চলে যাবে এবং এরপর আপনি যতই কারেন্ট বাড়বে ম্যাগনেটাইজিং ফোর্স খুব বেশি একটা বাড়বে না, ঠিক আছে? কারণ এটা স্যাচুরেশনে পৌঁছে গেছে, ওই কোডটা এর থেকে বেশি হ্যান্ডেল করতে পারবে না। মানে ভিতরে যতগুলো ডাইপোল ছিল ওই আমরা যে পড়ছিলাম ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের সংজ্ঞা থেকে, ভিতরে যতগুলো ডাইপোল ছিল সবগুলো ডাইপোল একদিকে অ্যালাইন হয়ে গেছে। সো এর থেকে বেশি ও আর ফ্লাক্স ডেনসিটি অ্যালাউ করবে না, সো ম্যাক্সিমাম একটা ফ্লাক্স ডেনসিটি পৌঁছাবে এবং এখানে ও স্যাচুরেটেড হয়ে যাবে, ঠিক আছে? তো মনে করেন এই পর্যন্ত আমরা স্যাচুরেশন পয়েন্টে আমরা পৌঁছাইলাম, ঠিক আছে? সো এই রিজিয়নটা হলে গিয়ে যে এই প্রথম এই যে রিজিয়নটা, এই রিজিয়নটা হলে গিয়ে কারেন্ট যখন ইনক্রিজ করতেছে, কারেন্ট 0 থেকে বড় এবং কারেন্ট ইনক্রিজ করতেছে, এই জন্য আমরা এরকম একটা কার্ভ পাবো, ঠিক আছে? যেটা 0 A B এই পর্যন্ত এক্সটেন্ড করবে। এখন মনে করেন আমি কারেন্ট এই পর্যন্ত বাড়ানোর পরে আমি কারেন্টটা আস্তে আস্তে কমানো শুরু করলাম। সো আমি যেটা করলাম যে সার্কিট থেকে আস্তে আস্তে কারেন্টটাকে উইথড্র করা শুরু করলাম, কারেন্টটা কমানো শুরু করলাম, কমায় কমায় 0 পর্যন্ত নিয়ে আসলাম। সো কারেন্টটা যখন আস্তে আস্তে কমতে কমতে 0 পর্যন্ত চলে আসবে তখন ইন্টারেস্টিংলি দেখা যাবে কি যে আপনার এই যেই লাইনটা দিয়ে আমি HS পর্যন্ত পৌঁছাইছিলাম ওই লাইনটা ফলো না করে অন্য একটা পথে ব্যাক করা শুরু করবে ও, ঠিক আছে? ও হলে কি B পয়েন্টটা থেকে ডাইরেক্ট এই C পয়েন্টে চলে আসবে, যেখানে আপনার ম্যাগনেটাইজিং ফোর্স হলে কি 0, কিন্তু ওখানে তারপরও একটা রেসিডুয়াল ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি থেকে যাবে। এই পয়েন্টটা থেকে ওর আসার কথা ছিল, আইডিয়াল সিচুয়েশনে আসার কথা ছিল কোথায়? এখান থেকে আপনি যখন কারেন্ট অফ করছেন ওর আইডিয়াল সিচুয়েশনে এই গ্রাফটা ফলো করে এখানে চলে আসার কথা ছিল, 0 পর্যন্ত চলে আসার কথা ছিল, কিন্তু না এসে ও করবে কি ও C পয়েন্টটাতে আসবে, যেটার ম্যাগনেটিক ফ্লাক্সের ভ্যালু অবশ্যই 0 থেকে বেশি। দেখছেন এখানে ম্যাগনেটিক ফ্লাক্স কিন্তু অবশ্যই 0 থেকে বেশি। তার মানে কি এটার ফিজিক্যাল মিনিং কি দাঁড়াচ্ছে যে আপনি কারেন্টটা উইথড্র করে নিয়েছেন কিন্তু কারেন্টটা উইথড্র করে নেওয়ার পরেও এই জিনিসটা ম্যাগনেট আকারে আচরণ করতেছে।
আপনি কারেন্ট অফ করে দিয়েছেন, সুইচ অফ করে দিয়েছেন, কিন্তু তারপর আপনি এটার পাশে যখন একটা ম্যাগনেটকে আনবেন তখন দেখবেন যে ওই ম্যাগনেটটা এটার সাথে অ্যাট্রাক্ট করতেছে বা রিপেল করতেছে। তার মানে কি? তার মানে স্টিল এই কোডটা কিছুটা ম্যাগনেটিক ফ্লিক্স, এই কোডটার ভিতর দিয়ে কিছুটা ফ্লাক্স লাইন যাওয়া আসা করতেছে। ঠিক আছে, এটা হলো কি ম্যাটেরিয়ালের প্রপার্টির উপর ডিপেন্ড করবে। ডিফারেন্ট ডিফারেন্ট ম্যাটেরিয়াল ডিফারেন্ট পরিমাণ রেসিডুয়াল ফ্লাক্স ডেনসিটি ধরে রাখবে। ঠিক আছে, তো এখান থেকে আপনারা আমাকে বলতে পারেন যে পার্মানেন্ট ম্যাগনেট আর ইলেকট্রোম্যাগনেটের মধ্যে পার্থক্য কি? আমরা তো এই জিনিসটা এখন দেখতেছি ইলেকট্রোম্যাগনেটের জন্য, মানে ইলেকট্রিসিটি যখন দিই তখন এটার মধ্যে ম্যাগনেট আকারে আচরণ করে। আর পার্মানেন্ট ম্যাগনেট হলে গিয়ে যেটা সবসময় ম্যাগনেট আকারে আচরণ করে। তাহলে এখান থেকে কি আপনারা বলতে পারবেন যে পার্মানেন্ট ম্যাগনেট আর ইলেকট্রোম্যাগনেটের মধ্যে অমিলটা কোথায়? আর যদি ম্যাগনেটাইজিং ফোর্সটা যখন জিরো, তার মানে কি কোনো সার্কিটের মধ্যে কিন্তু ম্যাগনেটাইজিং ফোর্স এখানে মানে মিন করতেছে হলে গিয়ে সার্কিটের মধ্যে কারেন্ট যাচ্ছে কি যাচ্ছে না, বা কতটুকু কারেন্ট যাচ্ছে। ঠিক আছে, কারণ দেখেন নাম্বার অফ টার্নস আর লেন্থ এই দুটো কিন্তু কনস্ট্যান্ট। তাহলে চেঞ্জ হইতেছে কোন জিনিসটা? শুধু কারেন্টটা চেঞ্জ হইতেছে। তার মানে এইচটা ইন্ডিকেট করে সার্কিটের মানে কয়েলটার মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট যাইতেছে, কোন একটা নির্দিষ্ট টাইমে কি পরিমাণ কারেন্ট যেতেছে। একটা জিনিস খেয়াল করেন যে আপনার ইলেকট্রোম্যাগনেটের ক্ষেত্রে যখন আপনি শুরুতে কারেন্ট কোনো দেন নাই তখন কিন্তু আপনার কোনো ফ্লাক্স ডেনসিটি নাই এটার মধ্যে, দেখছেন? যখন ম্যাগনেটাইজিং ফোর্স জিরো, ফ্লাক্স ডেনসিটি কিন্তু জিরো। তার মানে কি যখন আপনি কোনো কারেন্ট পাস করবেন না এটা ম্যাগনেট আকারে আচরণ করবে না। কিন্তু যখন আপনি একবার কারেন্ট পাস করে ফেলছেন, একটা সাইকেল কমপ্লিট করছেন, একবার কারেন্ট পাস করে আবার কারেন্ট অফ করছেন, তখন দেখা যাবে যে এটা কিছুটা রেসিডুয়াল ম্যাগনেটিজম ধরে রাখবে। কিন্তু যে পার্মানেন্ট ম্যাগনেট যেটা থাকে, এই পার্মানেন্ট ম্যাগনেটে একদম শুরু থেকেই এটার মধ্যে তো কোনো কারেন্ট যাওয়ার প্রয়োজন নেই, শুরু থেকেই ওর মধ্যে একটা রেসিডুয়াল ম্যাগনেটিজম আছে। তার মানে ও শুরুই হবে এখান থেকে। ঠিক আছে, এইটা যেমন শুরু হয়েছে এই পয়েন্ট থেকে, জিরো পয়েন্ট থেকে, ওটা শুরুই হবে সি পয়েন্টটা থেকে। ঠিক আছে, তার মানে পার্মানেন্ট ম্যাগনেট আপনি কারেন্ট দেন বা না দেন এটার মধ্যে শুরু থেকেই একটা রেসিডুয়াল ম্যাগনেটিজম থাকবে, যেটার কারণে আমরা দেখি যে পার্মানেন্ট ম্যাগনেট গুলো সবসময় ম্যাগনেট আকারে আচরণ করে। এটার জন্য এটার ভিতর দিয়ে ইলেকট্রিসিটি পাস হওয়ার প্রয়োজন নাই। ঠিক আছে, এটাই হলো কি পার্মানেন্ট ম্যাগনেট আর ইলেকট্রোম্যাগনেটের মধ্যে পার্থক্য। সো খুবই ভালো কথা। তো ইলেকট্রোম্যাগনেটটা আপনার এই সি পর্যন্ত আসলো, আমরা কারেন্ট একবার দিলাম, দেওয়ার পরে কারেন্টটাকে একবার জিরো পর্যন্ত ফিরে আনলাম, ফিরে আনলে ওই সি পয়েন্টটাতে আসলো। এখন মনে করেন কারেন্টটা আমরা ফার্দার রিডিউস করা শুরু করলাম। তার মানে কি কারেন্টটা শুরুতে এদিকে প্রবাহিত হইতেছিল, আমরা কারেন্টটাকে উল্টা দিকে প্রবাহিত করা শুরু করলাম, কারেন্টটার দিক পরিবর্তন করে ফেলালাম। তাহলে কারেন্টের দিক যদি আমরা পরিবর্তন করি, কারেন্টটা যদি তখন আই এর বদলে যদি আমরা মাইনাস আই বসাই, তাহলে আপনার ম্যাগনেটাইজিং ফোর্সটা হবে লিখে তখন উল্টা দিকে। ঠিক আছে, তাহলে কি হবে? স্বাভাবিকভাবে কার্ভটা পিছনের দিকে আসা শুরু করবে, পিছনের দিকে আসতে আসতে আস্তে আস্তে ওই একটা জায়গায় এক্স অ্যাক্সিস কে ক্রস করবে, ইন্টারসেক্ট করবে। তো এক্স অ্যাক্সিস কে যেই পয়েন্টে ইন্টারসেক্ট করবে সেটাকে আমরা বলছি হলে গিয়ে এই ডি পয়েন্টে ইন্টারসেক্ট করবে, এবং এটার ম্যাগনেটাইজিং ফোর্সের পরিমাণ হবে হলে গিয়ে মাইনাস মাইনাস এইচ ডি। এই মাইনাস এইচ ডিটা আপনার এই পয়েন্টটা থেকে এই পয়েন্টটাতে আসতে আপনার যে পরিমাণ ম্যাগনেটাইজিং ফোর্স খরচ, ম্যাগনেটাইজিং ফোর্সটা খরচ হয়, মানে যে এইটার পরিমাপ, এই পরিমাপটাকে আমরা বলতেছি হলে গিয়ে মাইনাস এইচ ডি। এই মাইনাস এইচ ডিটাকে আপনার অন্যভাবে বললে বলা হয় কোয়ার্সিভ ফোর্স। তো এই কোয়ার্সিভ ফোর্স কথাটা দিয়ে আমরা কি বুঝি? আমরা বুঝি যে আপনার রেসিডুয়াল ম্যাগনেটিজম যেটা আছে, ওই রেসিডুয়াল ম্যাগনেটিজমটাকে কাউন্টারঅ্যাক্ট করতে আপনার যে পরিমাণ ম্যাগনেটাইজিং ফোর্সের প্রয়োজন হয় সেটাকে আমরা বলি হলে গিয়ে কোয়ার্সিভ ফোর্স। তার মানে আপনি যে একবার কারেন্টটা প্রবাহিত করে ফেরত আনছেন, ফেরত আনার কারণে কোডটার মধ্যে যে রেসিডুয়াল ম্যাগনেটিজমটা রয়ে গেছিল, ওই রেসিডুয়াল ম্যাগনেটিজমটাকে আবার জিরোতে আনতে যেই পরিমাণ ম্যাগনেটাইজিং ফোর্স খরচ হয় ওইটাকে আমরা বলি হলে গিয়ে কোয়ার্সিভ ফোর্স। তাহলে আপনারা দেখেন যেই কোয়ার্সিভ ফোর্সটা যেই পয়েন্টে, ওই পয়েন্টে কিন্তু আপনার ফ্লাক্স ডেনসিটি জিরো, এই পয়েন্টটাতে কিন্তু ফ্লাক্স ডেনসিটি জিরো, কোনো ফ্লাক্স ডেনসিটি নেই। সো ফ্লাক্স ডেনসিটিটাকে আবার পুনরায় জিরো করতে যে ম্যাগনেটাইজিং ফোর্সটা খরচ হয়, সেই ম্যাগনেটাইজিং ফোর্সটাকে আমরা বলি হলো কোয়ার্সিভ ফোর্স। ঠিক আছে, তো ফার্দার যদি আমরা কারেন্টটাকে পিছনের দিকে নিতে থাকি, রিডিউস করতে থাকি, তাহলে এদিকেও আমরা আবার একটা স্যাচুরেশন পয়েন্টে পৌঁছে যাব, যেখান থেকে আপনার ফ্লাক্স ডেনসিটি আর বাড়বে না। ঠিক আছে, তো এই পয়েন্টে পৌঁছে গেলাম, পৌঁছে গিয়ে আমরা যদি কারেন্টটাকে আবার জিরোর দিকে নিতে থাকি, কারেন্টটাকে জিরোর দিকে নিতে থাকলে
এই এই ফ্লাক্স ডেনসিটিটা এই লাইনটা ফলো করবে, যে ফার্স্টে এফ পর্যন্ত আসবে। সো এই এফ এও আপনার একটা রেসিডুয়াল ম্যাগনেটিজম থাকবে। এই রেসিডুয়াল ম্যাগনেটিজমটাকে আমরা জাস্ট এটার উল্টা সাইনটা ইউজ করছি, বিআর এর উল্টা সাইন মাইনাস বিআর, তারপরে এটা ফাইনালি আবার এখানে যে আবার পজিটিভ স্যাচুরেশনে পৌঁছে যাবে। ঠিক আছে, কিন্তু একটা জিনিস চিন্তা করে দেখেন যে আইডিয়াল অবস্থায় কি হওয়া উচিত ছিল। আইডিয়াল অবস্থায় জাস্ট 0 থেকে এই বি পর্যন্ত পৌঁছানোর কথা ছিল। আবার যখন পিছনের দিকে নিবেন তখন বি এ হয়ে 0 হয়ে আবার এইখানে একটা লাইন হওয়ার কথা ছিল। কিন্তু ইন্টারেস্টিংলি দেখেন যে আমরা শুধু এরকম একটা লাইন না পেয়ে আমরা যেটা পাইতেছি যে আমরা এরকম একটা লুপ পাইতেছি। দেখছেন যে আমরা এরকম একটা লাইন, সিম্পলি একটা লাইন না পেয়ে আমরা ফার্স্টে 0 থেকে শুরু করে এ বি সি ডি ই এফ আবার এখানে বি পর্যন্ত এরকম একটা লুপ পাইতেছি। এই লুপটাকে আমরা বলি হলে গিয়ে হিস্টেরিসিস লুপ। বুঝতে পারছেন? এই লুপটাকে আমরা বলি হলে গিয়ে হিস্টেরিসিস লুপ। সো আপনারা যখন কোনো ম্যাগনেটিক কোর নিয়ে কাজ করবেন তখন এই ম্যাগনেটিক কোরের স্পেসিফিকেশন ম্যানুয়াল যেটা থাকবে, এই স্পেসিফিকেশন ম্যানুয়ালের মধ্যে আপনার এই হিস্টেরিসিস লুপটা দেওয়া থাকবে। সো ওইখান থেকে আপনারা বুঝতে পারবেন যে কোন পয়েন্টে কি পরিমাণ ম্যাগনেটিক ফ্লাক্স লাইন অ্যালাউ করবে ওই ম্যাটেরিয়ালটা। ঠিক আছে, সো আপনাদের পরীক্ষাতে যদি কোশ্চেন আসে যে ডিফাইন অর এক্সপ্লেন হিস্টেরিসিস, তখন কিন্তু আপনাদেরকে নাম্বারের উপর ভিত্তি করে হিস্টেরিসিসের সংজ্ঞা থেকে শুরু করে এই পুরা ডায়াগ্রামটা এক্সপ্লেইন করতে হবে। ঠিক আছে, ওখান থেকে আপনারা এই পয়েন্ট পর্যন্ত আসবেন যে এই যে এই কার্ভটা আছে বি সি ডি ই এফ বি, এটাকেই বলা হয় নাকি হিস্টেরিসিস কার্ভ বা টিপিক্যালি হিস্টেরিসিস লুপ। হিস্টেরিসিস বুঝতে কি আপনাদের কোনো সমস্যা আছে? থাকলে একটু কোশ্চেন করেন আমাকে। বা হিস্টেরিসিস এর মতো কোনো কিছু কি আপনারা কম্পিউটার সায়েন্সে এক্সপেরিয়েন্স করছেন যে কোনো কিছুর মধ্যে এরকম হিস্টেরিসিস থাকে বা কোনো ডিভাইস এরকম আছে যে ওরকম আগের সাইকেলের মেমোরি ধরে রাখে? আমাদের ইলেকট্রিক্যালে কিন্তু এরকম আরেকটা জিনিস আছে, আমি এই জিনিসটা আপনাদেরকে আগে বলছিলাম একবার, সেটা হলো কি মেমোরি স্টোর। মেমোরি স্টোর এরকম আপনার সাইকেলের উপর ডিপেন্ড করে ও রেজিস্ট্যান্সের মান ধরে রাখে। ও রেজিস্ট্যান্সের মানটা চেঞ্জ হয়ে যায় যখন আপনি ভোল্টেজ পার করবেন। আপনি কি এক্সপেক্ট করেন যে একটা রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যখন বারবার ভোল্টেজ দিবেন, ভোল্টেজ সরাবেন, তখন একই পরিমাণ কারেন্ট পাস করবে, তাই না? কিন্তু মেমোরি স্টোর একটা ডিভাইস আছে যেটা কত নম্বর সাইকেল চলতেছে এটার উপর ডিপেন্ড করে রেজিস্ট্যান্সটা ভ্যারি করে। তো ডিফারেন্ট ডিফারেন্ট সাইকেলে দেখা যায় আপনি একই ভোল্টেজ দিতেছেন কিন্তু আপনি ডিফারেন্ট কারেন্ট পাইতেছেন। ওই কম্পোনেন্টটাকে আমরা বলি হলো মেমোরি স্টোর। আমি জানি না, আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন, আপনাদের কম্পিউটার সায়েন্সে নিশ্চয়ই এরকম কোনো কম্পোনেন্ট আছে যেরকম আগের সাইকেলের মেমোরি ধরে রাখে। ঠিক আছে, এটা কিন্তু বেসিক্যালি মেমোরিটা ধরে রাখতেছে। আপনি যদি এই জায়গাটার ইটা মাপেন, একদম 0 পয়েন্টে যদি এটার কতটুকু ম্যাগনেটিক ফ্লাক্স আছে এটা যদি মাপেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে ও সাইকেল কোন সাইকেলে আছে, তাই না? সো এক সময় দেখা যাবে যে 0-তে আপনি 0 পাচ্ছেন, আবার আরেক সময় দেখা যাবে 0-তে প্লাস বিআর পাচ্ছেন, আবার দেখা যাবে 0-তে মাইনাস বিআর পাইতেছেন। সো এই জিনিসটাকে কিন্তু চাইলে এক ধরনের মেমোরি হিসাবে কাজে লাগানো যায়। এই ম্যাগনেটিক কোডটাকে আপনারা চাইলে মেমোরি হিসাবে কাজে লাগাইতে পারবেন। এটা 3টে স্টেট আছে। কারো কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? আচ্ছা, না থাকলে চলেন আমরা আজকে এরপরের টপিক যেটা, সেটা লাগিয়ে অ্যাম্পিয়ারের সার্কিট ল, এই জিনিসটা দেখবো। অ্যাম্পিয়ারের সার্কিট লটা দেখার আগে আমরা দেখবো যে এতক্ষণ পর্যন্ত আমরা যে আলোচনা করছি ইলেকট্রিক্যাল সার্কিট আর ম্যাগনেটিক সার্কিটের মধ্যে কি কি সিমিলারিটিস আছে, এই জিনিসটা আমরা একটু দেখি, চলেন। স্যার একটু হিস্ট্রি। হ্যাঁ হ্যাঁ, বলেন। স্যার ওই বাম পাশের বেলুনগুলো ওইগুলো কি ছিল স্যার? এটা লাগে আপনার সাইকেলটা কিভাবে প্রোগ্রেস করতেছে, এটা যেমন দেখেন আমি একটু এক্সপ্লেন করি যে এই ডোমেইনটা, এই রিজিয়নটা, লাল রিজিয়নটার কথা চিন্তা করেন। লাল রিজিয়নটাতে আপনার কারেন্ট হলে কি 0 থেকে বড়, ঠিক আছে? তার মানে আপনি কারেন্টের একটা পজিটিভ ভ্যালু অ্যাপ্লাই করতেছেন এবং কারেন্টটা আস্তে আস্তে 0 থেকে ইনক্রিজ করতেছে, ঠিক আছে? যেখানে কি লেখা দেখেন, কারেন্ট ইজ গ্রেটার দ্যান 0 এন্ড ইনক্রিজিং।
তো ইনক্রিজ যখন করতে থাকবে, ফার্স্টে আপনার এই লুপটা কিভাবে প্রোগ্রেস করবে দেখেন। প্রথমে আপনার 0 থেকে এইচ এ তে যাবে, তারপর এইচ এ থেকে এইচ বি তে যাবে, সরি এইচ এ থেকে এইচ এস এ যাবে, মানে এ থেকে বি পয়েন্টে যাবে। সো এইচ এ থেকে এইচ এস এ যাবে, মানে এটার ভ্যালু হলে গিয়ে এইচ এস, ঠিক আছে। সো এইচ এ থেকে এইচ এস এ যাবে। তারপরে দেখেন কারেন্ট স্টিল 0 থেকে বড় কিন্তু ডিক্রিজিং। তার মানে আপনি কি, কারেন্ট এখনো পজিটিভ ভ্যালু, কিন্তু কারেন্ট আই এর মানটা আপনি আস্তে আস্তে কমাইতেছেন। আই এর মানটা আপনি আস্তে আস্তে এই পয়েন্ট থেকে আই এর মানটা কমাচ্ছেন। তাহলে আই এর মানটা কমাইলে কি হবে, এইচ এস থেকে ও আস্তে আস্তে এইচ এর মানটা 0 হয়ে যাবে না? এই পয়েন্টটাতে এইচ এর মান 0, তাই না? এটা আমি জাস্ট আপনাদের বোঝার জন্য করছি, কিন্তু এই জিনিসটা আপনারা পরীক্ষাতে এইভাবে লিখবেন না। পরীক্ষাতে আপনারা এই জিনিসটা এই বইয়ের মধ্যে যেভাবে প্যারাগ্রাফ আকারে এক্সপ্লেন করা আছে ওভাবে এক্সপ্লেন করে লিখবেন। এটা আমি জাস্ট আপনাদের বোঝার সুবিধার জন্য করছি। আমি জানি না আসলে কি বুঝতে সুবিধা হয়েছে নাকি আপনাদের। তারপরে এরপরেটা যদি দেখবেন যে কারেন্ট হলে কি 0 থেকে ছোট, স্টিল ডিক্রিজিং। 0 থেকে ছোট মানে কি, আপনি কারেন্টের একটা নেগেটিভ ভ্যালু অ্যাপ্লাই করতেছেন এবং ও 0 থেকে আরো কমতেছে, ঠিক আছে। তাহলে কি হবে, তখন এই জিনিসটা এইচ এর লাইনটা এইভাবে ফলো করবে। তারপরে হলো গিয়ে আপনার কারেন্ট স্টিল 0 থেকে ছোট, কিন্তু কারেন্টের মানটা 0-র দিকে যাইতেছে আস্তে আস্তে, মানে বাড়তেছে। তখন এইভাবে এই জিনিসটা প্রোগ্রেস করবে। আমি জাস্ট এই লুপটাকে কয়েকটা স্যার রিজনে। আমরা হ্যাঁ বলেন। করলাম হ্যাঁ, স্যার, কন্ডাক্টর ইন্ডাক্টর পড়ার সময় কার্ভটা কিন্তু স্যার সামনের দিকে চলে যাচ্ছিল, আর এটা স্যার ব্যাকওয়ার্ডে চলে আসলো স্যার। না, কন্ডাক্টর ইন্ডাক্টর আপনার যে বলতেছেন সামনের দিকে চলে আসতেছিল, তখন আপনি কি রকম বলতেছেন? আমরা কন্ডাক্টর ইন্ডাক্টরের ক্ষেত্রে প্লটটা এইভাবে করছিলাম না? তার মানে এইদিকে কি ছিল আপনার, এইদিকে ছিল হলে গিয়ে আই, আর এদিকে ছিল হলে গিয়ে ভি, তাই না? সো কন্ডাক্টরের ক্ষেত্রে আমরা কি দেখি, যে আমরা যখন ভোল্টেজ যখন বাড়াই আস্তে আস্তে কারেন্টটা বাড়ে, এরকম তো, তাই না? জি স্যার। কিন্তু আপনি যদি প্লটটাকে এইভাবে না এঁকে যদি এইভাবে আঁকেন, তাহলে এখানে আপনি কি লিখবেন, মাইনাস ভি, তাই না? আর এখানে কি লিখবেন, মাইনাস আই। মাইনাস। তখন কিন্তু আপনার এই জিনিসটা এরকম হবে, তাই না? তার মানে কি, আপনি ভোল্টেজটা যদি উল্টায় দেন, কারেন্টটা কিন্তু উল্টা দিকে প্রবাহিত হবে, তাই না? জি স্যার। আপনি তো এই পুরো 4টা কোয়াড্রেন্ট নিয়ে করেন না, আপনি করছেন কি শুধু একটা কোয়াড্রেন্ট নিয়ে করছেন। সো তখন কি হয়, তখন ছবিটা জাস্ট এরকম একটা আমি জিনিসটা ক্লিয়ার করি, ক্লিয়ার হবে। তার মানে জিনিসটা কি হবে, আপনার কন্ডাক্টরের ক্ষেত্রে এরকম জাস্ট একটা স্ট্রেট লাইন হবে, তাই না? সো এটার ক্ষেত্রে আমরা কি এক্সপেক্ট স্যার করি? হ্যাঁ, বন্ধ করে দেওয়ার পর স্যার কার্ভটা সামনের দিকে হালকা বাঁকা হয়ে নিচের দিকে চলে যাইতে না স্যার? কোনটার কথা বলতেছেন, এই যে এইটার কথা বলতেছেন? স্যার আমি দেখাচ্ছি স্যার। হ্যাঁ দেখেন, এরকম ছিল না স্যার? এরকম ছিল হলে কি আপনার ইসের ক্ষেত্রে, এই ক্যাপাসিটরের ক্ষেত্রে মনে হয়, তাই না? এই যে ক্যাপাসিটর সেটাই আপনার স্যার। এইভাবে চার্জ হয়, এইভাবে চার্জ হয়ে আস্তে আস্তে এইভাবে ডিসচার্জ হচ্ছে, ওইটার কথা বলতেছেন? জি স্যার, জি স্যার। কিন্তু ওই প্লটটা কি ছিল আপনার চিন্তা করে দেখেন, ওই প্লটটা ছিল হলে গিয়ে আপনার, এখানে ছিল হলে গিয়ে ভোল্টেজ, তাই না? আর এখানে ছিল হলে গিয়ে টাইম, তাই না? তার মানে টাইমের সঙ্গে সঙ্গে কি হয়, এই জিনিসটা চার্জ হয়, চার্জ হয়ে এইভাবে আস্তে আস্তে করে ডিসচার্জ হয়ে যায়, তাই না? আর জি স্যার। কারেন্টটা কি হয়, কারেন্টটা হয় হলে গিয়ে আপনার, কারেন্টটা আস্তে আস্তে আপনার শুরু থেকে কারেন্টটা শুরু হয়ে হলে গিয়ে এখানে, কারেন্টটা আস্তে আস্তে কমে, কারেন্ট আস্তে আস্তে কমে কমে আপনার যখন আবার সার্কিটটা যখন অফ করে দেন, তখন কারেন্টটা আবার এরকম আস্তে আস্তে এরকম করে বাড়ে, এরকম একটা ইয়ে। তাহলে কারেন্ট আর ভোল্টেজ আপনি যদি অ্যানালাইসিস করেন, তখন হ্যাঁ ঠিক বলছেন আপনি, তখন এই জিনিসটা এরকম একটা সম্পর্ক দেখা যায়। এখানে খুব সম্ভবত কারেন্ট, আর এখানে হলে কি ভোল্টেজ, কারেন্ট আর ভোল্টেজ ক্যাপাসিটরের ক্ষেত্রে এরকম একটা সম্পর্ক মেনটেন করে। আপনি যদি ফুল জিনিসটা আঁকেন, তাহলে ফুল জিনিসটা আঁকলে এই নেগেটিভ কোয়াড্রেন্টে আপনি এরকম একটা পাবেন, পজিটিভ কোয়াড্রেন্টে যদি এরকম থাকে তাহলে নেগেটিভ কোয়াড্রেন্টে এরকম থাকবে। সম্ভবত ক্যাপাসিটরের ক্ষেত্রে আমার যতদূর মনে পড়ে, এটার কথাই বলতেছিলেন আপনি? জি স্যার। হ্যাঁ, এটার সাথে এটাই এটা তো স্যার ওই হুম, নেগেটিভ দিক দিয়ে দেখি না, এই কারণে স্যার একটু এলোমেলো হয়ে গেছে। অন্যরকম লাগতেছে। আচ্ছা, আপনি তাহলে একটা কাজ করেন, আপনি যখন ক্যাপাসিটরটা রিভিউ করবেন, তখন পজিটিভ সাইকেলে যেটা থাকবে, আপনি নেগেটিভ জায়গায় জাস্ট সিমেট্রি করে, মানে এটার মতো দেখতেই সিমেট্রিক আরেকটা লাইন যদি আঁকেন, আমার মনে হয় তাইলে এই সম্পর্কটা এস্টাবলিশ হয়ে যাবে।
বুঝতে পারছেন আমার কথাটা? ওকে স্যার। আচ্ছা, আপনার এটার ক্ষেত্রেও কিন্তু একটা সিমেট্রি আছে, ঠিক আছে? কিন্তু এটার ক্ষেত্রে সিমেট্রিটা হলো কি অদ্ভুত। আপনার ইন্ডাক্টরের ক্ষেত্রে জাস্ট এই কোয়াড্রেন্ট আর এই কোয়াড্রেন্টটাকে আপনি যদি ভাঁজ করে দেন, ভাঁজ করে দিলে কিন্তু একটা আরেকটার উপর দিয়ে ওভারল্যাপ করবে। বুঝতে পারছেন? মানে আপনি যদি এই পয়েন্টে জিনিসটাকে কাটেন, এই পয়েন্টে মানে এই পয়েন্ট বরাবর যদি জিনিসটাকে কাটেন, কাইটে যদি এই দুটো জিনিসকে যদি একটার উপর একটা বসায় দেন, মানে ভাঁজ করে দেন জিনিসটাকে, তখন কিন্তু ওভারল্যাপ করবে, তাই না? একটা আরেকটার উপর দিয়ে ওভারল্যাপ করবে কন্ডাক্টরের ক্ষেত্রে, কারণ কন্ডাক্টরের ক্ষেত্রে জাস্ট স্ট্রেট লাইন এরকম। কিন্তু এই হিস্টেরিসিস লুপটাকে আপনি যদি এই পয়েন্টে কাইটে একটার উপর আরেকটা বসান, তাহলে কিন্তু এই জিনিসটা একটা আরেকটার সঙ্গে ওভারল্যাপ করবে না। আমার কথাটা কি বুঝতে পারছেন? জি স্যার। ওভারল্যাপ করবে না। তখন কি হবে, আপনি যদি বলটায় বসান, মানে এই জিনিসটাকে যদি ভাঁজ করে বসান, ভাঁজ করে বসালে দেখা যাবে যে একটা পিক চলে গেছে হলে যে এই পিকটা চলে যাবে হলে গিয়ে এইদিকে, আর এই পিকটাতে এদিকেই আছে, ঠিক আছে? তার মানে পুরোপুরি জিনিসটা সিমেট্রিক হবে না। সিমেট্রিক হওয়ার জন্য এটাকে একটু টুইস্ট করতে হবে। মানে বুঝতে পারছেন, এটাকে টুইস্ট করে এই পিকটাকে এই জায়গায় নিয়ে আসা লাগবে যদি সিমেট্রিক করতে চান, তাই না? এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বুঝতে পারছেন? এই সিমেট্রি যে এই লাইন বরাবর ভাঙে কাইটে আপনি যদি এই যে ভাঁজ করলে সিমেট্রিক হবে নাকি হবে না, এই জিনিসটা কিন্তু আপনার কোনো একটা ডিভাইসের মেমোরি আছে কি নাই, এই জিনিসটা ডিটারমিনেশনের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। সো আমরা তখনই কোনো একটা ডিভাইসকে এরকম মানে হিস্টোরি ধরে রাখি বা মেমোরি ধরে রাখি বলি, যখন এরকম টুইস্ট করার পরে যখন সিমেট্রি যখন হয়, তখন আমরা বলি যে ওই ধরনের ডিভাইস মেমোরি ধরে রাখছে। বুঝতে পারছেন? আমার কথাগুলো হয়তো এরকম অনলাইনে শুনতে অনেক কঠিন মনে হইতেছে, কিন্তু আপনাদের যদি যেরকম কারো যদি ইন্টারেস্ট থাকে নোভেল মেমোরি ডিভাইস তৈরির প্রতি, আপনাদের যদি কারো ইন্টারেস্ট থাকে, তাহলে আপনারা অবশ্যই যে বিভিন্ন ধরনের সিমেট্রি আছে হিস্টেরিসিস প্লটের মধ্যে, এই জিনিসগুলো আপনারা দেখবেন, ঠিক আছে? কারণ আপনাদের মধ্যে অনেকেই আছে যারা আসলে বড় হয়ে প্রোগ্রামিং করবেন না, হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার হবেন, বা এই ধরনের নোভেল ডিভাইস নোভেল ইলেকট্রনিক্স তৈরিতে ইঞ্জিনিয়ারিং করবেন আপনারা। তো আপনাদের যাদের ইচ্ছা যে মেমোরি ডিভাইসেস নিয়ে কাজ করবেন, আপনারা অবশ্যই বিভিন্ন ডিভাইসের এরকম হিস্টেরিসিস কিভাবে সিমেট্রি হয় এই জিনিসগুলো পড়বেন, খুব ইন্টারেস্টিং এই জিনিসগুলো। আচ্ছা, তারপর আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাকে আবার করেন, ঠিক আছে? তাহলে এখন পরের জিনিসটা দেখি। পরের জিনিসটা আমরা যে জিনিসটা দেখবো সেটা লাগে এম্পিয়ার সার্কিটাল ল। এম্পিয়ার সার্কিটাল ল যেটা হলো গিয়ে আমাদের ইলেকট্রিক্যাল ফান্ডামেন্টাল যে কেভিএল আর কেসিএল এর ল গুলো আছে, ওই কেভিএল কেসিএল ল গুলার জাস্ট আপনার ম্যাগনেটিক রূপ, ঠিক আছে? সো এটা দেখার আগে আমরা দেখি যে ইলেকট্রিক্যাল কোন প্যারামিটার গুলো ম্যাগনেটিক প্যারামিটার গুলো ইকুইভ্যালেন্ট, ঠিক আছে? সো ইলেকট্রিক্যালে আমরা জেনারেলি বেসিক প্যারামিটার গুলোকে তিনটা ক্যাটাগরিতে ভাগ করি। একটা ক্যাটাগরি হলো কজ, মানে যেটার কারণে আপনার কারেন্টটা প্রবাহিত হইতেছে, আরেকটা লিগে ইফেক্ট, অবশ্যই যে জিনিসটা লাগে কারেন্ট, আর অপোজিশন, যেটা ওই কারেন্ট প্রবাহ হওয়াকে বাধা দিতেছে। এই জিনিসটা আমরা বারবার দেখি প্রতি ক্লাসে, যাতে আপনাদের একদম মাথার মধ্যে ইমপ্রিন্ট হয়ে যায়, ঠিক আছে? সো ইলেকট্রিক্যাল সার্কিট আমরা কজটাকে ধরে হলে যে ভোল্টেজ, ইফেক্টটা হলে গিয়ে কারেন্ট, আর অপোজিশন হলে কি রেজিস্ট্যান্স। তো ম্যাগনেটিক সার্কিটে এই প্যারামিটার গুলো ইকুইভ্যালেন্ট হলে গিয়ে কজ হলে গিয়ে ম্যাগনেটোমোটিভ ফোর্স, যেটার কারণে ফ্লাক্স লাইন গুলো তৈরি হইতেছে, ইফেক্টটা হলে কি ফ্লাক্স ডেনসিটি, আর অপোজিশনটা হলে কি আপনার রিলাক্টেন্স, এই যে আপনার ফ্লাক্স লাইন এস্টাবলিশ হওয়ার জন্য যেটা বাধা দেয়, সেই জিনিসটাকে আমরা বলি হলে রিলাক্টেন্স। তো ওইখান থেকে আমরা ওহমস এর লটা পাইছিলাম যে ম্যাগনেটোমোটিভ ফোর্স সমান সমান ফ্লাক্স ডেনসিটি টাইমস রিলাক্টেন্স, ঠিক আছে? তো স্বাভাবিকভাবেই আমরা যদি এখন মনে করেন যে কোন একটা ম্যাগনেটিক সার্কিটের ক্ষেত্রে এই কেভিএল টা এস্টাবলিশ করতে চাই, কারশফস ভোল্টেজ লটা যদি এস্টাবলিশ করতে চাই, তাহলে কারশফস ভোল্টেজ লটাকে আমরা এক্সপ্রেস করব কিভাবে? আমরা এক্সপ্রেস করব যে কোন একটা ক্লোজড ম্যাগনেটিক লুপের মধ্যে, টোটাল ম্যাগনেটোমোটিভ ফোর্সের পরিমাণ হলে গিয়ে 0। তাহলে মনে করেন যে ক্লোজ একটা ম্যাগনেটিক লুপ আছে, ক্লোজ ম্যাগনেটিক লুপটা কিরকম? ধরলেন যে এই ডোনাট শেপটা, এটা তো অবশ্যই একটা ক্লোজড লুপ, তাই না? এই ক্লোজড লুপের মধ্যে যেই পরিমাণ ম্যাগনেটোমোটিভ ফোর্স তৈরি হবে, মানে রাইজ করবে, ঠিক সেই পরিমাণ ম্যাগনেটোমোটিভ ফোর্স ড্রপ করবে, ঠিক আছে? এটাই আমরা ধরে নিই যে অ্যাম্পিয়ার সার্কিটাল ল। এটা জাস্ট আপনার ইলেকট্রিক্যাল সার্কিটের ক্ষেত্রে আপনারা যে কেভিএল দেখছিলেন, কারশফ ভোল্টেজ ল, ওটার ম্যাগনেটিক ইকুইভ্যালেন্ট। এই জিনিসটা কি বুঝতে পারছেন? কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। ঠিক আছে, বুঝতে পারলে তো খুবই ভালো। তাহলে এই জিনিসটা আপনার এখানে জাস্ট কথায় লেখা আছে যাতে আপনাদের পরীক্ষায় লিখতে সুবিধা হয়। এটা কি বলছে দেখেন, দ্য অ্যালজেব্রিক সাম অফ দ্য রাইজ এন্ড ড্রপস
of the MMF stand for magnetomotive force around a closed loop of a magnetic circuit is equal to 0. ঠিক আছে, সো আপনারা এই প্রথম স্টেটমেন্টটা লিখলেও পারেন অথবা দ্বিতীয় স্টেটমেন্টটা লিখলেও পারেন, the sum of the rise in MMF equals to sum of drops in MMF around a closed circuit, closed loop আর কি এখানে। ঠিক আছে, এটাই হলো কি অ্যাম্পিয়ার সার্কিটের ল। তাহলে আমরা এখন যে জিনিসটা করব সেই জিনিসটা হলো কি আমরা এখন একটা সার্কিটের মধ্যে এই সূত্রটা অ্যাপ্লাই করব। ঠিক আছে, এই অ্যাম্পিয়ার সার্কিটের লটা অ্যাপ্লাই করব। তাহলে মনে করেন আপনার এরকম একটা ম্যাগনেটিক কোর আছে, যে ম্যাগনেটিক কোরটার একটা পার্ট আয়রন দিয়ে তৈরি, একটা পার্ট স্টিল দিয়ে তৈরি, একটা পার্ট কোবাল্ট দিয়ে তৈরি। ঠিক আছে, তো এখানে মনে করেন আয়রন পার্টটাতে আপনার একটা কয়েল পেঁচানো আছে, এই কয়েলটার মধ্যে এন সংখ্যক টার্ন আছে, এটার মধ্যে দিয়ে আপনি যদি আই পরিমাণ কারেন্ট পাস করেন তাইলে আমরা দেখতে চাই যে এখানে আপনার অ্যাম্পিয়ার সার্কিটের লটা কিভাবে কাজ করে। অ্যাম্পিয়ার সার্কিটের লটা শুরুতে আমরা লিখে নিব যে টোটাল যে ম্যাগনেটোমোটিভ ফোর্স এটা হলো কি 0। ম্যাগনেটোমোটিভ ফোর্সটা যদি 0 হয়, আপনি যদি এখান থেকে হিসাব করা শুরু করেন, হিসাব করা শুরু করলে আপনি ফার্স্টে দেখবেন যে এটা ফাইটা কোন দিকে প্রবাহিত হইতেছে, বা এই ফিল্ড লাইনগুলো কোন দিকে প্রবাহিত হইতেছে। ফিল্ড লাইনগুলো কোন দিকে প্রবাহিত হইতেছে এটা জানার জন্য আমরা কিভাবে জানবো যে আপনার ফিল্ড লাইনটা কি এরকম মানে এই দিকে প্রবাহিত হইতেছে নাকি নিচের দিকে প্রবাহিত হইতেছে, এই জিনিসটা আমরা কোন সূত্র দিয়ে জানতে পারি, কেউ কি বলতে পারবেন? আরবিটারি না, মানে ফিল্ড লাইন গুলো তো আরবিটারিলি ভাবে যাবে না, এটা নিশ্চয়ই একটা ডিফাইন দিক থাকবে। এই দিকটা আমরা ডিফাইন করি কিভাবে? মনে আছে? বাম হাত দিয়ে করি না ডান হাত দিয়ে করি? কি রুল ছিল একটা আমাদের? স্ক্রু রুল না কি যেন একটা ছিল। না না না, স্ক্রু না, এটা ডান বলে হলো হাতে রাইট হ্যান্ড রুল বলে, এটা ঠিক আছে, RHL রাইট হ্যান্ড রুল। সবসময় মনে রাখবেন যে কোন একটা কয়েলের মধ্যে দিয়ে যখন কারেন্ট প্রবাহিত হইতেছে তখন ওইটা আপনি হিসাব করবেন হলে গিয়ে ফিল্ড লাইন গুলো হিসাব করবেন হলে গিয়ে দিয়ে রাইট হ্যান্ড রুল দিয়ে। স্যার কিভাবে করব? তো রাইট হ্যান্ড রুলটা যেটা হবে যে আপনার রাইট হ্যান্ড রুলটা যেটা হবে যে কোন একটা কয়েলের মধ্যে দিয়ে আপনার যখন কারেন্টটা যেদিকে যাইতেছে, সো কারেন্টের দিকটা আপনার ধরবেন হলে কি ডান হাতের বুড়ো আঙ্গুল দিয়ে। ঠিক আছে, ডান হাতের বুড়ো আঙ্গুল দিয়ে ধরবেন। ডান হাতের বুড়ো আঙ্গুল দিয়ে যদি ধরেন তাহলে আপনি পাবেন হলে গিয়ে ফিল্ড লাইন গুলো কোন দিক থেকে কোন দিকে যাইতেছে, বুঝতে পারছেন? সো এই নিচের আইটা যদি ধরেন, নিচের আইটা যদি ধরেন তাহলে আপনার ডান হাত যদি ওখানে বসান তাহলে বসালে ফিল্ড লাইন গুলো কোন দিকে যেতেছে বলেন তো? ফিল্ড লাইন গুলো উপরের দিকে যেতেছে না? স্যার এখানে যদি আপনি নিচের উপরে এখানে যদি আপনি মানে এদিকে যদি আপনি থামটা বসান, আপনার ডান হাতের থামটা যদি দেখেন, দেখি আমি থামটা আঁকতে পারি নাকি। এখানে মনে করেন আপনার থামটা, এটা হলো আপনার বুড়ো আঙ্গুলটা, ঠিক আছে, আর এটা হলো আপনার অন্য আঙ্গুলগুলো আপনি মুট করে রাখছেন আর কি, ঠিক আছে, মুট করে রাখছেন, এটা হলো আপনার হাতটা, ঠিক আছে। ডান হাতটাকে যদি আপনি এভাবে বসান তাহলে কি ফিল্ড লাইন গুলো আস্তে আস্তে উপরের দিকে যেতেছে না, মানে এভাবে ঘুরতেছে না? সেটা কি হবে, এটা একটা একটার সঙ্গে অ্যাড হবে, একটা একটার সঙ্গে অ্যাড হয়ে এই দিকে প্রবাহিত হবে, ঠিক আছে। আপনি যদি এই জিনিসটাকে উল্টাই দিতেন, হাতটাকে যদি উল্টা করে ধরতেন তখন ফিল্ড লাইন গুলা যাইতে হলে কি নিচের দিকে। এটার আরেকটা সহজ আছে, এটার আরেকটা সহজ ইটা আছে, আমি এই জিনিসটা মনে করতে পারতেছি না। স্যার নিচের আইতে স্যার ধরলে তো ফিল্ড লাইন উপরের দিকে যাচ্ছে, আর উপরের আইতে ধরলে নিচের দিকে যাচ্ছে। না না, দুটো একই দিকে যাবে, দুটো একই দিকে যে যোগ হবে, দুটো একই দিকে যে যোগ হবে। আমি জিনিসটা এখানে আপনার বুঝাইতে পারতেছি না, দাঁড়ান আমি কিছুক্ষণের জন্য শেয়ারটাকে স্টপ করে আমি দেখি যে এটার কোনো গ্রাফিক্যাল আছে নাকি, আপনাদেরকে দেখাইতেছি। সময় দাও আমাকে।
হ্যাঁ, একটা ভিডিও পাইছি আমি, কারণ আমি শেয়ার করতেছি আপনাদের সাথে। দেখতেছেন সবাই ভিডিওটা? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, এখান থেকে জি এটা তো স্যার। আমাদের ইন্ডাক্টরের যে ইটা ছিল, ভিডিওটা ছিল, ইন্ডাক্টরের ভিডিওটা যদি আপনি জাস্ট একটু মনে করেন তাহলে ওখান থেকে দেখা শুরু করুন, Field. ঠিক আছে? Except the field lines will merge together and form a larger, stronger magnetic field. তার মানে প্রত্যেকটা পয়েন্ট থেকে আপনার মানে আমরা কি শিখছি? আমরা শিখছি যে কোনো একটা কন্ডাক্টরের ভিতর দিয়ে যখন কারেন্ট পাস করে তখন ওই কন্ডাক্টরের চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, তাই না? তো আপনি যখন এরকম পেঁচানো পেঁচানো একটা কন্ডাক্টর রাখবেন, মানে কয়লার মতো করে কন্ডাক্টর পেঁচাবেন, তখন এই প্রত্যেকটা পিকের মধ্যে যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হতেছে এটা একটা আরেকটার সঙ্গে মার্জ করবে, ঠিক আছে? একটা আরেকটার সঙ্গে যুক্ত হয়ে যাবে, যুক্ত হয়ে এরকম বড় একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে। তো ওইটাই বলতেছে এখানে। We can tell which end the north and south pole will be for a solenoid coil by using the right hand grip rule. This says that if we grip our hand into a fist around the solenoid and we point our thumb in the direction of conventional current flow, that's from positive to negative, it actually flows from negative to positive, but don't worry about that for now. But if we point our thumb in the direction of conventional current flow, then the thumb points to the north end and the current will be flowing in the direction of your fingers. So if we have current flowing in this coil from positive to negative, so from left to right, then the current is flowing through the coil towards us and the north pole will be on the rightmost end. We can check that because the compass will face the opposite direction. Remember, দেখেন, সো অবভিয়াসলি আপনার কারেন্টটা যাইতেছে হলে কি লাল থেকে, তাই না? কারণ লালটা হলে কি আমরা জানি যে সবসময় হাই পটেনশিয়াল ইন্ডিকেট করে, ঠিক আছে? সো কারেন্টটা এখান থেকে ঢুকতেছে আর এখান দিয়ে বের হইতেছে, কালোটা দিয়ে বের হইতেছে। তাহলে আপনি দেখেন কারেন্টটা যেখান দিয়ে আপনার ঢুকতেছে ওইটা কিন্তু সাথে সাথে আপনার হয়ে গেল হলে গিয়ে নর্থ পোল, সরি সাউথ পোল, আর যেখান দিয়ে বের হইতেছে ওটা হয়ে গেল হলে গিয়ে নর্থ পোল। দেখছেন? কারণ এটা যদি নর্থ পোল হয় তাহলে তো এটা সাউথকে অ্যাট্রাক্ট করবে, তাই না? কারণ অপোজিট অ্যাট্রাক্টস। আর এটা যদি সাউথ পোল হয় তাহলে তো এটা নর্থকে অ্যাট্রাক্ট করবে, তাই না? সো আপনার ফিল্ড লাইন গুলো যাইতেছে কোন দিকে? দেখেন ফিল্ড লাইন না, তার মানে যাইতেছে এটা যদি নর্থ হয়, আমরা জানি যে নর্থ থেকে সবসময় ফিল্ড লাইন গুলো বের হয় সাউথে এসে মিলে, নর্থ থেকে সবসময় বের হয় সাউথে এসে মিলে, তাই না? তার মানে আমি যদি অ্যানোটেট করি এখানে, তাহলে আপনার ফিল্ড লাইন গুলো যাবে হলে কি এইভাবে, সরি, আর ফিল্ড লাইনের ডাইরেকশন হবে হলে গিয়ে এইদিকে। সিমিলারলি এইখান দিয়ে যাবে হলে গিয়ে এইদিকে, ডাইরেকশন হবে হলে গিয়ে এইদিকে। জি স্যার। বুঝতে পারছেন আমার? তো মনে রাখা সবচেয়ে সহজ উপায় আমার মনে হয় যে কারেন্টটা যেই প্রান্ত দিয়ে ঢুকতেছে সেই প্রান্তটা হবে হলে গিয়ে সাউথ, আর যে প্রান্ত দিয়ে বের হইতেছে ওটা হলে গিয়ে নর্থ, ঠিক আছে? এইভাবে মনে হয় আমার একটা সুবিধা হবে, ঠিক sure জি না। স্যার। তবে রাইট হ্যান্ড রুল দিয়ে আমরা এরকম করে মেজার করতে পারি যে আপনার কারেন্টটা যেদিকে যাইতেছে তার কোন দিকে ম্যাগনেটিক ফিল্ড লাইনটা এক্সটেন্ড করতেছে, ওই জিনিসটা আমরা রাইট হ্যান্ড রাইট রুলের হ্যান্ড মাধ্যমে রুলেই সোজা। যেভাবে সুবিধা হয় আপনার, মানে অঙ্ক করতে যেভাবে সুবিধা হয়, ঠিক আছে? আমি আসলে যখন স্টুডেন্ট ছিলাম অনেক ধরনের গাঁজাখুরি দিয়ে আমি জিনিসপত্র মনে রাখতাম, তো আপনারা ওইভাবে মনে রাখতে পারেন। কারণ পরীক্ষা হলে আমি সবসময় দেখছি যে আপনার এই ফ্লাক্স লাইনের দিকটা নির্দেশ করা নিয়ে সবসময় একটা ঝামেলা হয়, ঠিক আছে? সবসময় একটা ঝামেলা হয় যে ফ্লাক্স লাইনটা কোন দিকে হবে। তো জি আপনারা স্যার। জাস্ট প্র্যাকটিস করতে করতে জিনিসটা মুখস্থ করে ফেলতে পারবেন, মনে রাখতে পারবেন, ঠিক আছে? তো জি যেটাই স্যার। হোক, আর ইউটিউবে তো অনেক ধরনের হেল্প আছে আপনার সলিনয়েড, স্পেশালি আপনি যদি সলিনয়েড দিয়ে সার্চ করেন তাহলে আপনি মোটামুটি এই পর্যন্ত আমরা যা যা পড়ছি এগুলো সবকিছু আপনি সুন্দর ভিডিও আকারে পেয়ে যাবেন, ঠিক আছে? তো এখানে দেখেন যে কারেন্টটা এখান থেকে ঢুকতেছে এবং এখান থেকে বের হইতেছে এবং এটার কারণে ফ্লাক্স লাইনটা এদিকে স্টাবলিশ হইতেছে, ঠিক আছে? ফ্লাক্স লাইনটা এদিকে স্টাবলিশ হইতেছে। এখন স্যার তাইলে আপনার আমাদের, কথা আস্তে শোনা যাচ্ছে। আচ্ছা এখন ঠিক আছে? আমার আজকে আমি তো মোবাইল কি ইউজ করি ওয়েবক্যাম হিসাবে, আমার কেন জানি ইউএসবি কানেকশনটা কাজ করতেছে না, আমি ওয়াইফাই দিয়ে। সাউন্ড মনে হচ্ছে আবার কমে গেছে স্যার। দাঁড়ান আস্তে আমি আস্তে একটু শোনা যাচ্ছে। লেভেলটা দেখি। তো দেখেন তো, হ্যালো, না স্যার এবার সমস্যা ভলিউম হচ্ছে বুস্ট স্যার। করে দিছি, ভলিউম বুস্ট করে দিছি। স্যার ভলিউম বুস্ট করলে স্যার শোনা যাচ্ছে না ভালো। এখন না স্যার
আগে হ্যাঁ হ্যাঁ স্যার কথা বলেন একটু। এখন ঠিক আছে? হ্যাঁ স্যার ঠিক আছে, কিন্তু এই যে হালকা গ্যার গ্যার করতেছে, নয়েজ হয়। একটু ওয়েট করেন। স্যার আগের অবস্থাতেই ঠিক ছিল স্যার, খুব বেশি সমস্যা হচ্ছিল না। এখন বেটার? স্যার ওই যে ওই নয়েজ করতেছে, কথা বললে স্যার হালকা নয়েজ হয়। বুঝলাম না কেন। আমি বুস্ট কমাই দিছি আরো, এখন দেখেন তো। হ্যাঁ স্যার এখন ঠিক আছে। ঠিক আচ্ছা, আছে ওই স্যার। আমার মোবাইলের ইসের মধ্যে অ্যাম্পলিফায়ারের সমস্যা আছে, বুস্ট করে দিলে সমস্যা হচ্ছে। আচ্ছা, যেটাই হোক, আম, ঠিক আছে। তাহলে আমরা যে জিনিসটা দেখলাম যে অ্যাম্পিয়ার সার্কিটের ল আমরা যদি এখানে অ্যাপ্লাই করি, তাহলে আমাদেরকে জাস্ট দেখতে হবে যে ম্যাগনেটোমোটিভ ফোর্সটা কোথা থেকে রাইজ করতেছে আর কোথায় যে ড্রপ করতেছে। তাহলে আমরা এখান থেকে যদি হিসাব করা শুরু করি, তাহলে আমরা ফার্স্টে দেখবো যে এটা হলে গিয়ে আপনার স্বাভাবিকভাবে সার্কিটের মতনই যদি এরকম একটা ভোল্টেজ সোর্স যদি থাকে, আপনারা তখন এখান থেকে হিসাব করা শুরু করেন। তো এখান থেকে হিসাব করলে আমরা দেখবো যে ম্যাগনেটোমোটিভ ফোর্সটা এখানে যে রাইজ করতেছে, সো এটাকে আমরা লিখবো হলে গিয়ে এন আই আকারে। আর এটার রেসপেক্টে যেগুলো ড্রপ করতেছে সেগুলো হবে হলে গিয়ে মাইনাস, এটা রাইজ এটা ড্রপ, ঠিক আছে। সো আমরা যদি এটার ইন্ডিভিজুয়াল ম্যাগনেটোমোটিভ ফোর্স গুলা কতটুকু ড্রপ করতেছে হিসাব করি, তাহলে আমাদেরকে হিসাব করতে হবে হলে কি, দেখেন এই সূত্রটা আমরা প্রথমে দেখছিলাম না, যে ম্যাগনেটাইজিং ফোর্সটা আমরা কিভাবে হিসাব করি। ম্যাগনেটাইজিং ফোর্স সমান সমান ম্যাগনেটোমোটিভ ফোর্স ডিভাইডেড বাই লেন্থ। তাইলে আমরা জাস্ট লেন্থের সঙ্গে যদি ম্যাগনেটাইজিং ফোর্সটাকে গুণ করে দিই, তাইলেই কিন্তু আমরা ম্যাগনেটোমোটিভ ফোর্স কতটুকু ড্রপ করতেছে এটা পাবো, ঠিক আছে। তাহলে আমরা প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল ম্যাগনেটাইজিং ফোর্স যেটা ওরা ফিল করতেছে ওই জিনিসটাকে লিখলাম, আর সাথে এলটা লিখলাম হলো কি এদের করেসপন্ডিং লেন্থ, ঠিক আছে। দেখাই যেতেছে এটার প্রত্যেকটা লেন্থ ডিফারেন্ট। তাহলে আমরা এখান থেকে এই ইকুয়েশনটা পাবো যে টোটাল ম্যাগনেটোমোটিভ ফোর্স যেটা রাইজ করতেছে সেটা সমান সমান হবে হলে গিয়ে ড্রপ ম্যাগনেটোমোটিভ ফোর্স, সেটা হলে গিয়ে যে এইচ এ বি। এই পোর্শনটা এইচ এ বি হলে গিয়ে আপনার স্টিলের জন্য, আর এটার সাথে করেসপন্ডিং এল এ বি, এটা হচ্ছে লেন্থটা। সিমিলারলি আপনি কোবাল্টের জন্য একটা পাবেন, আবার আয়রনের জন্য আরেকটা পাবেন, ঠিক আছে। তো এই তিনটা যখন আপনারা যোগ করে দিবেন তখন দেখবেন যে এটা সমান সমান হবে লেগে এইটা। তখন আপনারা বুঝতে পারবেন যে অ্যাম্পিয়ার যে সার্কিটের লটা আছে, এই অ্যাম্পিয়ার সার্কিটের লটা সত্য। বুঝতে পারছেন? এখানে কি কারো কোনো কোশ্চেন আছে? স্যার এই ইকুয়েশনটা আসলে কি স্যার বুঝতে পারলাম না স্যার। ওই সামেশন অফ এফ ইকুয়াল 0 তারপরের অংশ। প্রথমে হলে কি আমরা দেখলাম যে সামেশন অফ ম্যাগনেটোমোটিভ ফোর্স হলে কি একটা ক্লোজ লুপের মধ্যে 0, তাই না? তাহলে এখন আমরা দেখবো যে ক্লোজ লুপের মধ্যে আপনার ম্যাগনেটোমোটিভ ফোর্সটা যদি 0 হয়, তার মানে ম্যাগনেটোমোটিভ ফোর্সটা অবশ্যই সার্কিটের মধ্যে মানে এই লুপের মধ্যে কোথাও রাইজ করতেছে, মানে কোথাও উৎপন্ন হইতেছে, ঠিক আছে। আর কোথাও যে ড্রপ হইতেছে, কোথাও যে খরচ হইতেছে, ঠিক আছে। So আমাদেরকে দেখতে হবে যে কোথায় উৎপন্ন হইতেছে আর কোথায় খরচ হইতেছে। সো আমরা এখানে দেখলাম যে এই কয়েলটার কারণে হলে গিয়ে অ্যাকচুয়ালি ম্যাগনেটিক ফ্লাক্স যেগুলা এগুলো উৎপন্ন হইতেছে এই কয়েলটার কারণে, ঠিক আছে। তো স্বাভাবিকভাবে কয়েলের মধ্যে আপনার ম্যাগনেটোমোটিভ ফোর্সটা রাইজ হইতেছে, ঠিক আছে। তো ম্যাগনেটোমোটিভ ফোর্সের পরিমাণটা কত আমরা জানি, যে কোনো কয়েলের ম্যাগনেটোমোটিভ ফোর্সটা হলে গিয়ে ওইটার টার্ন সংখ্যা আর কারেন্টের গুণফলের সমান, ঠিক আছে। তাহলে এখানে ম্যাগনেটোমোটিভ ফোর্সটা হলে কি এন আই, আর যেগুলো ড্রপ করতেছে সেগুলো হলে গিয়ে তার মানে ওটা থেকে বিয়োগ যাবে। তাহলে ড্রপ হইতেছে এখানে কোথায় কোথায়, এই যে কোড যেটা আছে আয়রন স্টিল কোবাল্ট, এখানেই তাহলে আপনার এই ম্যাগনেটোমোটিভ ফোর্সটা ড্রপ করবে, যে ড্রপ করার কারণে টোটাল সামেশনটা হবে হলে কি 0। তাহলে এখন এই ড্রপড ম্যাগনেটোমোটিভ ফোর্সটা আমরা কিভাবে হিসাব করবো, আমরা হিসাব করবো হলে এই ইকুয়েশনটা থেকে, এই যে এইচ সমান সমান এফ ডিভাইডেড বাই এল। ম্যাগনেটাইজিং ফোর্সের যে ডেফিনেশনটা ছিল ওই ডেফিনেশন থেকে আমরা এই ইকুয়েশনটা পাইছি। সো এখানে ম্যাগনেটোমোটিভ ফোর্স সমান সমান তাহলে কি আসে, এইচ টাইমস এল। তাহলে এইচ টাইম এলস দিয়ে আমরা প্রত্যেকটাকে প্রকাশ করলাম, আয়রন স্টিল কোবাল্ট প্রত্যেকটার মধ্যে যে ড্রপ করতেছে এই ড্রপটা প্রকাশ করলাম, সেই ড্রপের পরিমাণ হবে হলে কি এই পরিমাণ, ঠিক আছে। তাহলে আপনি যদি ইকুয়েশনটার ওই পাশে নিয়ে যান এটাকে, তখন আপনার রাইজ করা সমান সমান হবে হলে ড্রপ যেটা করতেছে এটার সমান। এখন বুঝতে পারছেন? জি স্যার। পরীক্ষাতে আপনাদের জাস্ট
অ্যাম্পিয়ার সার্কিটের ল যদি মনে করেন আসলো যে পরীক্ষাতে আপনাকে বলা হলো যে অ্যাম্পিয়ার সার্কিটের লটা কি, ইকুয়েশনের মাধ্যমে এক্সপ্লেন করো, তখন আপনারা জাস্ট এই জিনিসটা লিখবেন, এই যে সামেশন অফ এফ সমান সমান 0। আর যদি চান তাহলে আপনারা যে জিনিসটা লিখবেন যে তার মানে সামেশন অফ এফ সমান সমান 0 যদি হয়, তার মানে এন আই, মানে টোটাল যে পরিমাণ ম্যাগনেটোমোটিভ ফোর্সটা রাইজ করতেছে এটা সমান সমান H1 L1 প্লাস H2 L2 প্লাস ডট 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 HN LN। বুঝতে পারছেন? প্লাস ডট জি ডট স্যার। ডট ডট দিয়ে দেখবেন যে 8n, মানে n সংখ্যক কম্পোনেন্ট যদি থাকে এবং সেটা লেন্থ, করেসপন্ডিং লেন্থ যেটা হবে HN LN। বুঝতে পারছেন? তাহলে এখন জি ওটার স্যার। সঙ্গে অবশ্যই আপনার স্বাভাবিকভাবে একটা অঙ্ক থাকবে, এবং ম্যাগনেটিক সার্কিটের অঙ্কগুলো খুবই সহজ। আপনারা যদি জাস্ট বইয়ের এক্সাম্পলের অঙ্কগুলো দেখেন, ওখান থেকেই একটা অঙ্ক পরীক্ষাতে আসবে, এটা মানে মোটামুটি আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি যে আপনার পরীক্ষা বইয়ের এক্সাম্পলের মধ্যে যে অঙ্কগুলো আছে জাস্ট মান চেঞ্জ করে ওই অঙ্কগুলোই পরীক্ষাতে থাকবে। ঠিক আছে? সো অঙ্কগুলো এক্সট্রিমলি ইজি। জাস্ট কি করতে হবে আপনাকে, দেখেন প্রথমে আপনার সার্কিটের মধ্যে বলা থাকবে যে ডিটারমাইন দ্য সেকেন্ডারি কারেন্ট, মানে এই কয়েলের মধ্যে এই কয়েলের কারেন্ট আপনার দেওয়া আছে, তাহলে এখানে বলতেছে যে এখান থেকে যে কারেন্টটা তৈরি হবে সেই কারেন্টের পরিমাণ বের করতে বলছে, এবং এখানে আপনার দেওয়া আছে যে ফ্লাক্সের পরিমাণ দেওয়া আছে এবং এটা ক্রস সেকশনাল এরিয়া দেওয়া আছে। তো ফ্লাক্সের পরিমাণ যদি দেওয়া থাকে আর ক্রস সেকশনাল এরিয়া যদি দেওয়া থাকে, ওখান থেকে আপনি স্বাভাবিকভাবে ফ্লাক্স ডেনসিটি মানে বিটা বের করতে পারবেন। ঠিক আছে? ওটা তো পরে আসতেছি, প্রথমেই আপনার সার্কিটটা যখন দেওয়া থাকবে তখন এই সার্কিটটাকে আপনি যেটা করবেন ইলেকট্রিক্যাল সার্কিটের মতো করে আঁকাবেন। ঠিক আছে? মানে ম্যাগনেটিক সার্কিটটাকে আপনি ইলেকট্রিক্যাল সার্কিটের মতো করে আঁকবেন। এটা হলো আমাদের প্রথম কাজ। তাহলে আমরা যদি এটাকে ইলেকট্রিক সার্কিটের মতো করে আঁকাই, তাহলে আমাদেরকে এখানে অবশ্যই স্বাভাবিকভাবে দুইটা সোর্স আছে এখানে, মানে দুইটা ম্যাগনেটো মোটিভ ফোর্স তৈরি করতেছে, এরকম দুইটা সোর্স আছে। তো দুইটা সোর্স আমরা আঁকলাম, যেহেতু দুইটা কয়েল তাহলে দুইটা সোর্স আমরা আঁকলাম, একটা নাম দিলাম F1 আর একটা নাম দিলাম হলো কি F2। ঠিক আছে? আর মাঝখানে যে কোডটা আছে এই কোডটা আমরা, আমাদের ভাগ্য ভালো যে কোডটা শুধুমাত্র একটা ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, সেই ম্যাটেরিয়ালটা হলো কি স্টিল। তার মানে এই টোটাল একটা লুপের শুধুমাত্র একটাই মানে রেজিস্ট্যান্স থাকবে, ইলেকট্রিক্যাল ইকুইভ্যালেন্ট, ইলেকট্রিক্যালের যে ম্যাগনেটিক ইকুইভ্যালেন্ট ওরকম রেজিস্ট্যান্স থাকবে। তো ইলেকট্রিক্যালের যেটা রেজিস্ট্যান্স ওটা ম্যাগনেটিকে আমরা বলি হলো কি রিলাক্টেন্স। ঠিক আছে? তার মানে শুধুমাত্র এই পুরো একটা কোরের জন্য একটা মাত্র রিলাক্টেন্স থাকবে, যেহেতু কোরের ম্যাটেরিয়াল একটাই। তাহলে আমরা ওই রিলাক্টেন্সটাকে এরকম সার্কিটের যেরকম রেজিস্ট্যান্স থাকে ওরকম রেজিস্ট্যান্সের মতো করে আঁকবো, আর জাস্ট আর নাম দিব, আর ফর রিলাক্টেন্স এখানে। ঠিক আছে? এই রিলাক্টেন্সটা কতটুকুর জন্য দেখেন, এ থেকে শুরু হইতেছে এ বি সি ডি এ, এ বি সি ডি এ, এই লুপের জন্য যে রিলাক্টেন্সটা। এখন মনে করেন আপনার এখানে দুইটা ম্যাটেরিয়াল থাকতো। ঠিক আছে? এই বরাবর আমি কাটলাম, এই বরাবর কেটে এই বাকি ম্যাটেরিয়ালটুকু দিলাম হলে স্টিলের বদলে আয়রন। তাহলে আপনারা কি করবেন, জাস্ট দুইটা সেগমেন্ট করবেন, যখন দুইটা রেজিস্ট্যান্স রাখবেন, একটা রেজিস্ট্যান্সের বদলে দুইটা রেজিস্ট্যান্স রাখবেন তখন সিরিজে কানেক্টেড যেহেতু। ঠিক আছে? পুরো সার্কিটটা কিন্তু সিরিজে কানেক্টেড। সো একটা পার্ট হবে হলে গিয়ে মনে করেন এবিসি, আর একটা পার্ট হবে হলে গিয়ে সিডিএ। ঠিক আছে? বুঝতে পারছেন? কিন্তু আমার মনে হয় না যে আপনার পরীক্ষাতে এরকম দুই ধরনের কোর ম্যাটেরিয়ালের অঙ্ক আপনার পরীক্ষাতে থাকবে। আপনার পরীক্ষাতে জাস্ট এক ধরনের কোর ম্যাটেরিয়াল অঙ্কই থাকবে। সো আপনার প্রত্যেকটা সার্কিটই রিলাক্টেন্স হবে একটা। ঠিক আছে? যদি এরকম সিরিজ সার্কিট থাকে তাহলে রিলাক্টেন্স থাকবে হলে কি একটা। এখন চলেন আমরা দেখি যে অঙ্কটা আমরা কিভাবে সমাধান করবো। ঠিক আছে? সো অঙ্কটা সমাধান করার জন্য আমাদের তাহলে যে জিনিসটা জানা লাগবে, দেখেন আমাকে বলেন যে কি কি জানা লাগবে। আমরা জানি যে আমাদেরকে প্রমাণ করতে, আমাদেরকে এই সূত্রটা ইউজ করতে হবে। ঠিক আছে? অ্যাম্পিয়ার সার্কিটের লটা ইউজ করতে হবে। অ্যাম্পিয়ার সার্কিটের লটা ইউজ করার জন্য আমাদের কি কি জানা লাগবে, দেখেন আমাদেরকে নাম্বার অফ টার্নস জানা লাগবে, কারেন্টের পরিমাণ জানা লাগবে, আর জানতে হবে কি, জানতে হবে যে যেই রিলাক্টেন্সটা আছে ওই রিলাক্টেন্সটা যেই ম্যাটেরিয়ালের ওই ম্যাটেরিয়ালের ম্যাগনেটাইজিং ফোর্সটা আমার জানা লাগবে, এবং ওই রিলাক্টেন্স যে ম্যাটেরিয়ালটার ওই ম্যাটেরিয়ালটার লেন্থ জানা লাগবে। ঠিক আছে? এই জিনিসগুলো আমার জানা লাগবে। তাহলে এখন দেখি যে আমাদের এই জিনিসগুলো দেওয়া আছে নাকি। তাহলে আমাদের নাম্বার অফ টার্নসটাকে যদি আপনি খেয়াল করেন তাহলে দেখবেন যে আমার নাম্বার অফ টার্নসটা দেওয়া আছে। কি দেওয়া আছে দেখেন, এখানে 60 টার্নস, এখানে 30 টার্নস। ঠিক আছে? এটা দেওয়া আছে। কারেন্টের পরিমাণ একটা দেওয়া আছে, দেখেন I1 এর পরিমাণ দেওয়া আছে, কিন্তু I2 এর পরিমাণটা আমাদেরকে বের করতে হবে। তার মানে অবশ্যই আমাদেরকে এটার জন্য এই যে স্টিলের যে ম্যাটেরিয়ালটা, এই ম্যাটেরিয়ালটার জন্য H আর L এর পরিমাণটা জানাই লাগবে। শুধুমাত্র তখনই আমরা এই কারেন্টটা বের করতে পারবো।
এখন চলুন আমরা চিন্তা করে দেখি আমাদের এইচ আর এল দেওয়া আছে নাকি। এখন যদি আপনি খেয়াল করেন এই ছবিটা খেয়াল করে আপনি দেখবেন এলটা আপনাকে দিয়ে দেওয়া হয়েছে। এই জিনিসটা কি ছোট? আপনারা কি মোবাইলে যারা আছেন ওরা দেখতে পারতেছেন যে এলটা দেওয়া আছে? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, এলটা দেওয়া আছে হলো কি 0.16 মিটার। তাহলে এল চলে গেল, এল আমার দেওয়া আছে। আরেকটা কি প্যারামিটার জানা লাগবে? এইচ জানা লাগবে আমার, তাই না? এখন এইচ কোথাও কিন্তু নাই, দেখেন কোথাও কিন্তু আপনার এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে ম্যাগনেটাইজিং ফোর্স। ম্যাগনেটাইজিং ফোর্স কিন্তু কোথাও লিখে দেওয়া নাই, দেখেন কোথাও ম্যাগনেটাইজিং ফোর্স নাই। কিন্তু একটা জিনিস আছে যেটা হলো কি আপনার এই যে বলা আছে যে ফ্লাক্সটা বলা আছে। ফ্লাক্সটা কত? 1.5 × 10⁻⁵ ওয়েবার। ক্লকওয়াইজ একটা ফ্লাক্স বলে দেওয়া আছে যে ক্লকওয়াইজ ফ্লাক্স থাকবে। ক্লকওয়াইজ ফ্লাক্স মানে কি? এই ঘড়ির কাঁটার দিকে ফ্লাক্সটা দেখছেন, তাহলে এই ঘড়ির কাঁটার দিকে ফ্লাক্সটা আছে এবং এটার পরিমাণ হলো 1.5 × 10⁻⁵ ওয়েবার। এখন যদি ফ্লাক্স দেওয়া থাকে আর আপনার হলে কি এরিয়া দেওয়া আছে, মানে এটার ক্রস সেকশনাল এরিয়া দেওয়া আছে, তাহলে আমরা এখান থেকে ফ্লাক্স ডেনসিটিটা বের করতে পারবো, তাই না? এখান থেকে তাহলে আমরা ফ্লাক্স ডেনসিটি বের করতে পারবো। তাহলে ফ্লাক্স ডেনসিটি বের করার জন্য কোন সূত্রটা ইউজ করব? ফ্লাক্স ডিভাইডেড বাই এরিয়া। তাহলে এখানে ফ্লাক্সটা দেওয়া আছে 1.5 × 10⁻⁵ আর এরিয়াটা দেওয়া আছে, দেখেন এরিয়া থ্রু আউট দেওয়া আছে 0.15 × 10⁻�3। তাহলে এখান থেকে আমরা ফ্লাক্স ডেনসিটিটা পাবো। কেউ কি আমাকে তাহলে বলতে পারবেন যে ফ্লাক্স ডেনসিটি আমি যদি পাই, এখান থেকে আমি ম্যাগনেটাইজিং ফোর্সটা কিভাবে বের করব? এমন কোন সম্পর্ক কি আমাদের জানা আছে যেটা ফ্লাক্স ডেনসিটির সঙ্গে ম্যাগনেটাইজিং ফোর্সকে রিলেট করে? এমন কোন ইকুয়েশন কি জানা আছে আমাদের? এইচটা তো আমাদেরকে বের করতে হবে, কিন্তু এইচটা দেওয়া নেই, এইচ এর জায়গায় দেওয়া আছে ফাই। স্যার এই বি ইকুয়াল মিউ এইচ, এটা এক্স্যাক্টলি। বি মানে কি? বি মানে ফ্লাক্স ডেনসিটি। জি স্যার। এই যে একটু আগে যেটা বের করলেন এটা হলো ফ্লাক্স ডেনসিটি ছিল না? এই বিটা হলো ফ্লাক্স ডেনসিটি। তো ফ্লাক্স ডেনসিটি আপনার যদি জানা থাকে আপনি চাইলেই এই ম্যাগনেটাইজিং ফোর্সটা জানতে পারবেন, কিন্তু এটা জানার জন্য আপনার আর কি জানা লাগবে? পারমিয়াবিলিটির পরিমাণ জানা লাগবে, ঠিক আছে? তাই না? প্রত্যেকটা ম্যাটেরিয়ালের একটা পারমিয়াবিলিটি আছে না? তাহলে এই পারমিয়াবিলিটিটা জানা লাগবে। এখন আমি যদি পরীক্ষার হলে আপনাকে জাস্ট পারমিয়াবিলিটি দিয়ে দিই যে এই আপনার এই ম্যাটেরিয়ালটার রিলেটিভ পারমিয়াবিলিটি এত। রিলেটিভ পারমিয়াবিলিটি জিনিসটা কি দেখেন, মিউ আর, এটা যদি আমি আপনাকে পরীক্ষাতে দিয়ে দিই তাহলে এখান থেকে কি আপনারা মিউটা বের করে নিতে পারবেন না? বলুন তো কিভাবে বের করবেন? আমি যদি স্টিলের রিলেটিভ পারমিয়াবিলিটি দিয়ে দিই তাহলে এখান থেকে আপনি স্টিলের পারমিয়াবিলিটি কিভাবে বের করবেন? কিছুতে গুণ ভাগ করা লাগবে? স্যার দুইটা তো ইকুয়াল, মিউ আর সমান না, ইকুয়াল না। আপনার ভ্যাকুয়ামে পারমিয়াবিলিটি জানা লাগবে, ওটা দিয়ে গুণ করে দিলে তারপর আপনি পারমিয়াবিলিটি পাবেন। মনে নেই আমরা ইসের ক্ষেত্রে ক্যাপাসিটরের ক্ষেত্রে করছিলাম যে এপসাইলন নট গুণ এপসাইলন আর সমান সমান কি এপসাইলন, মনে আছে? জি স্যার। আপনি যদি রিলেটিভের সঙ্গে অ্যাবসলিউট গুণ করে দেন তাহলে আপনি অ্যাকচুয়ালটা পাবেন। আমার কথাটা বুঝতে পারছেন? তাহলে আমি যদি পরীক্ষাতে আপনাকে যদি রিলেটিভটা দিয়ে দিই, আপনি যদি ভ্যাকুয়ামেরটা জানেন তাহলে আপনি অ্যাবসলিউটটা পাবেন, সরি অ্যাকচুয়ালটা পাবেন। এটা হলো কি 0 ফর ভ্যাকুয়াম, বুঝতে পারছেন? কিন্তু এই বইয়ে যেভাবে অঙ্কটা করে দিয়েছে, বই থেকে করছে, বইতে আপনার যেটা করছে, বইতে আপনার মিউ এর মানটা বলে নাই। বইতে করছে কি, বইতে আপনাকে সুন্দর এরকম একটা চার্ট দেওয়া আছে, যেটা অ্যাকচুয়ালি আমরা রিয়েল লাইফে যখন কোনো প্রবলেম করি তখন আমাদেরকে এরকম একটা চার্ট দেওয়া থাকে, ঠিক আছে? এরকম একটা চার্ট দেওয়া থাকবে, এখান থেকে আপনার বি এর পরিমাণ যদি আপনার জানা থাকে, দেখেন নিচের অ্যাক্সিস কি, এখানে বি না? সবাই কি দেখতেছেন? ছোট হবে মোবাইলে খুব আপনাদের। নিচের অ্যাক্সিস হলো কি বি ফ্লাক্স ডেনসিটি, আর উপরের অ্যাক্সিস কি এখানে এইচ ম্যাগনেটাইজিং ফোর্স। এরকম একটা চার্ট দেওয়া থাকবে। তাহলে আমরা এখান থেকে কি পাইলাম, ফ্লাক্স ডেনসিটি কত পেলাম? 0.1 টেসলা। তাহলে দেখেন 0.1 টেসলা কোথায় আছে? 0.1 টেসলা এই জায়গায় আছে, তাই না?
ছোট হবে, দেখতে পারতেছেন 0.1 টেসলা। হ্যাঁ স্যার, ছোট অনেক। আচ্ছা আমি আপনাদের বললি তাহলে আমার মুখের কথাই বিশ্বাস করেন, যে এই লাইনটা যেটা, এই লাইনটা হলো কি 0.1 টেসলার, ঠিক আছে? আমি যেখানে লাইনটা আঁকলাম এটা হলো কি 0.1 টেসলার জন্য। আর আমার কোরের ম্যাটেরিয়াল কি বলা আছে? আমার কোরের ম্যাটেরিয়াল বলা আছে হলে কি আপনার, কোরের ম্যাটেরিয়াল বলা আছে হলে কি স্টিল, ঠিক আছে, স্টিল। তাহলে আমি দেখেছি স্টিল কোথায়, দেখেন স্টিলের লাইন হলে কি এইটা, এই যে এই লাইনটা দেখতেছেন এটা হলো কি স্টিলের, দেখছেন এখানে লেখা আছে কাস্ট স্টিল, সরি এই যে স্টিলের জন্য এটা শীট স্টিল, আমরা কিন্তু শীট স্টিল ইউজ করছি, কাস্ট স্টিল না। তাহলে শীট স্টিলের জন্য আপনার লাইনটা হলে কি যে এইটা, এই যে নীল রঙের লাইনটা দেখতেছেন না, এটা হলে কি আপনার শীট স্টিলের জন্য। তাহলে 0.1 কে এই লাইনটা কোথায় ইন্টারসেক্ট করে? এই যে এই জায়গাতে ইন্টারসেক্ট করে, দেখছেন এই যে আমি গোল দিয়ে দেখাচ্ছি, এই জায়গায় ইন্টারসেক্ট করে। তাহলে আপনার এইচ এর মান কত আসলো, এই গোল পয়েন্টে এইচ এর মান কত? অলমোস্ট 20 20 20 এর মতো, তাই না? এখানে 0 থেকে এই পর্যন্ত যদি 100 হয় তাহলে এটার 5 ভাগের 1 ভাগ, মোটামুটি 20 এর মতো আর কি এই জায়গায়। বুঝতে পারছেন? তো এরকম একটা চার্টের থেকে আমাদেরকে রিয়েল লাইফে বের করে নিতে হয় যে আপনার ওইসের জন্য বি এর জন্য এইচ এর মান কত। আমাকে কেউ কি বলতে পারবেন যে এরকম আমরা ডাইরেক্ট জাস্ট মিউ এর মানটা না দিয়ে কেন চার্টটাই দিই, এরকম প্লটের মধ্যে দিই? চিন্তা করে বলতে পারবেন যে আমি যে একটু আগে অঙ্কটা করলাম মিউ দিয়েও তো অঙ্কটা করা যেত, আমি দেখালাম না যে মিউ দিয়ে অঙ্কটা করা যেত, কোনো সমস্যা ছিল না। তো মিউ দিয়ে না করে আমরা এরকম প্লট দিয়ে কেন করি? আপনি প্লটের ক্যারেক্টারিস্টিক্সটা দেখে বলতে মানটা পারবেন? হচ্ছে এক এক সময় বলেন কি এক বলেন এক তো। ভ্যালুর জন্য এক এক মান আসতেছে, এই কারণে হয়তো চার্জ দেওয়া হয়। না মানে আপনার যদি মিউ দেওয়া হইতো আপনি তো এক এক ধরনের মানে মিউ বি এর, বি এর জন্য এক এক ধরনের এইচ তো আসতোই, তাই না? এক এক ধরনের বি এর জন্য এক এক ধরনের এইচ আসতো না, এক এক মিউ এর মান তো ফিক্স থাকতো, কনস্ট্যান্ট। জি স্যার, মিউ এর মানটা বেরি করতেছে স্যার, এই কারণে চার্জ এক্স্যাক্টলি। দেওয়া হয়। তো রেজাল্ট তো মনে হচ্ছে এ প্লাস পাবেন পরীক্ষায়। আপনি ঠিক বলছেন এটা। দেখেন আমরা যদি মিউ এর মান যদি একটা কনস্ট্যান্ট ধরি তাহলে কিন্তু আমরা এরকম একটা লিনিয়ার লাইন পাবো, তাই না? যেখানে প্রত্যেকটা জায়গাতে মিউ এর মান 1। কিন্তু অ্যাকচুয়াল প্লটটা আপনি দেখেন কিরকম, অ্যাকচুয়াল প্লটটা কিন্তু লিনিয়ার না, অ্যাকচুয়াল প্লটটা কিন্তু লিনিয়ারিটি থেকে ই করে গেছে, ডিভিয়েট করে গেছে, তাই না? তার মানে কি বিভিন্ন পয়েন্টে মিউ এর মান এক এক রকম, এক এক পয়েন্টে কিন্তু মিউ এর মান একরকম, এই প্লটটা কিন্তু লিনিয়ার না, তাই না? তাহলে দেখা যাবে কি যে একটা সার্টেন পয়েন্ট পর্যন্ত, মনে করেন এই পর্যন্ত জিরো থেকে এই পর্যন্ত একটা লিনিয়ারিটি, মোটামুটি লিনিয়ারিটি মেনটেন করে, ঠিক আছে? কিন্তু এরপরে কিন্তু আস্তে আস্তে জিনিসটা নন লিনিয়ার হয়ে যেতেছে, তাই না? তাহলে তখন কিন্তু আপনার মিউ এর মানটা, বেসিক্যালি মিউ এর মানটা চেঞ্জ হয়ে যেতেছে। এই জন্য প্র্যাকটিক্যালি আমরা যখন কোনো ইঞ্জিনিয়ারিং প্রবলেম সলভ করি তখন আমরা একটা ফিক্সড মিউ এর মানের বদলে এরকম একটা জিনিস এক্সপেক্ট করি। ওই যে আমরা একটু আগে যে হিস্টেরিসিস দেখলাম, হিস্টেরিসিস যা দেখলাম না, যে আপনার আস্তে আস্তে যখন ম্যাগনেটাইজিং ফোর্সটা বাড়তে থাকে বিটা সমান হারে আর বাড়ে না, ফ্লাক্স ডেনসিটিটা সমানভাবে বাড়ে না, একটা পর্যায়ে স্যাচুরেটেড হয়ে যায়। ওই নন লিনিয়ারিটির কারণেই কিন্তু আপনার এই মিউ এর মানটা চেঞ্জ হয়, বুঝতে পারছেন? সো পরীক্ষার হলে আপনার যদি এরকম একটা এক্সট্রা একটা শীটে বি আর এইচ এর প্লটটা দেওয়া থাকে, বি ভার্সেস এইচ, ওখান থেকে আপনারা কষ্ট করে একটু এইচ এর মানটা বের করে নেবেন, ঠিক আছে? বি এর মানটা বের করে এইচ এর মানটা বের করে নেবেন। সো আমরা এখানে এইচ এর মানটা পাইলাম, এইচ এর মানটা যদি আমরা পাই সার্কিটের লটা খাটাই তাহলে আমার এখানে দুইটা সোর্স, এবং দুইটা সোর্সের মধ্যে আপনি দেখেন যে কারেন্টের দিক কিন্তু উল্টা, একটার কারেন্ট এদিক দিয়ে ঢুকতেছে আর একটার কারেন্ট এদিক দিয়ে ঢুকতেছে। সো একটার কারেন্ট যেতেছে হলে কি এইদিকে, আর একটা কারেন্ট যেতেছে এইদিকে, সো কারেন্ট এদিক দিয়ে আসতেছে আর একটা কারেন্ট এদিক দিয়ে আসতেছে। যদি সার্কিটের ক্ষেত্রে চিন্তা করি তাহলে কিন্তু কারেন্টটা একটার অপোজিট। তাহলে অবশ্যই একটার ই থেকে ম্যাগনেটোমোটিভ ফোর্স থেকে আর একটা ম্যাগনেটোমোটিভ ফোর্স আমরা বিয়োগ করব, বিয়োগ করলে টোটালটা ফ্লাক্সের পরিমাণ পাবো হলে গিয়ে এইচ এল। আমরা এখন মোটামুটি সব প্যারামিটার জানি, শুধু একটা প্যারামিটার জানি না যেটা I2। এখান থেকে আমরা সহজে I2 টা বের করতে পারবো। পরীক্ষাতে আপনাদের এই ধরনের অঙ্ক থাকবে। এটা থেকে কারো কোনো কোশ্চেন আছে? স্যার এইচ এর মানটা কি এক এক জনের এক এক ভ্যালু আসবে?
অবশ্যই এইচ এর ভ্যালুটা আপনার ডিপেন্ড করবে কিসের উপরে দেখেন, এইচ এর ভ্যালুটা কিন্তু আপনার আইডিয়ালি কিন্তু এইচ এর ভ্যালুটা চেঞ্জ করার কথা শুধুমাত্র এই ইসের উপরে, ফ্লাক্স ডেনসিটি আর পারমিয়াবিলিটির উপরে, ঠিক আছে? কিন্তু আমরা রিয়েল লাইফে দেখি যে এইচ এর মানটা আপনার ফ্লাক্স ডেনসিটির উপরও ডিপেন্ড করে। এইচ এর মানটা শুধু মিউ ইসের উপর ডিপেন্ড করার কথা, সরি আমি ভুল বলছি, এইচ এর মানটা শুধু ডিপেন্ড করার কথা হলো কি আপনার ম্যাগনেটোমোটিভ ফোর্স আর লেন্থের উপরে ডিপেন্ড করার কথা, ম্যাগনেটোমোটিভ ফোর্স আর লেন্থের উপরে ডিপেন্ড করার কথা। কিন্তু আমরা রিয়েল লাইফে দেখি যে এইচ এর মানটা আপনার বিভিন্ন ধরনের বি এর সঙ্গে এইচ এর মানটা ভ্যারি করে, ঠিক আছে? তার মানে কি এইচ এর মানটা এরকম আপনার লিনিয়ারলি ভ্যারি করে না। সো এইচ এর মানটা আপনার চেঞ্জ হয়ে গেলে ম্যাগনেটোমোটিভ ফোর্স, লেন্থ অ্যাজ ওয়েল অ্যাজ আপনার ইসের উপরে, এই বি এর উপরে, ফ্লাক্স ডেনসিটির উপরে ভ্যারি করে। বুঝতে পারছেন? তাহলে এইচ এর মানটা যদি আমরা কিসের উপর ভ্যারি করে এটা যদি লিখি, তাহলে আমরা জিনিসটা এইভাবে লিখতে পারি। তরিকুল যে কোশ্চেনটা করলেন, এইচ এর মানটা আপনার ভ্যারি করবে হলে গিয়ে এই যে আপনার এফটা যেটা ছিল এই এফ এর উপরে, কমা লেন্থের উপরে, আর কমা হলে গিয়ে কতটুকু ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি আছে এটার উপরে। বুঝতে পারছেন? এই তিনটার উপরে এইচ এর মান ভ্যারি করে। আমি কি বুঝাতে পারছি নাকি আপনার কোনো কনফিউশন আছে? স্যার একটু স্যার 10 নাম্বার স্লাইডে স্যার। হ্যাঁ, কোনো কোশ্চেন আছে এখানে আপনার? আচ্ছা, তোর কোনো চলে গেছে নাকি? আচ্ছা ঠিক আছে, কারণ আমি জাস্ট, আপনি সমস্যাটা আমাকে বলেন, আমি জাস্ট ফাইনাল টপিকটা দেখে শেষ করি। সো সিমিলারলি আপনার এম্পিয়ার সার্কিটাল লতে যেরকম একটা সিরিজ সার্কিটের ক্ষেত্রে যেমন কাজ করে, তেমন প্যারালাল সার্কিটের ক্ষেত্রেও। হ্যাঁ, হ্যালো, স্যার ওইটা স্যার ক্যালকুলেশন করলেন কিভাবে স্যার বুঝতে পারলাম না। আপনি বলতেছেন চার্ট থেকে কিভাবে আমরা ক্যালকুলেট করলাম এইচটা? জি স্যার ওই 20 হলো কিভাবে স্যার? আচ্ছা, আমরা তো ফার্স্টে হিসাব করছি যে আপনার ফ্লাক্স ডেনসিটি কত ছিল, তাই না? সো ফ্লাক্স ডেনসিটি আমরা পাইছিলাম হলো কি 0.1 টেসলা, তাই না? জি স্যার। তো 0.1 টেসলা লাইন কোনটা? এই যে এই লাইনটা না? আমি একটু মোটা করে জি রাখবো। স্যার। হ্যাঁ ঠিক আছে, এটা তাহলে এখন আপনি দেখেন আমরা যে ম্যাটেরিয়ালটা ইউজ করছি, কোর ম্যাটেরিয়াল, ওই কোর ম্যাটেরিয়ালটা কি ছিল বলেন তো? এখানে তিনটা শীট স্টিল, তাই না? এই শীট স্টিলের তাহলে লাইন কোনটা? এই যে এই কার্ভটা না, এই যে নীল রঙের যে কার্ভটা, এটা না? জি স্যার। তাহলে এটার সঙ্গে এটা ইন্টারসেক্ট মানে কোন জায়গাতে ছেদ করতেছে বলেন তো? এই পয়েন্টে না? স্যার ওই মাঝামাঝি 2 নাম্বার মাঝামাঝি একটা বক্সের জায়গায় না? মাঝামাঝি। তাহলে এটা কত হবে? আপনি ধরেন যে এই জিনিসটা হবে 23 বা 24 হবে হয়তো। এই জায়গায় কত হবে আপনার? 23 ধরলাম যে প্রায় 23 এর মতো হবে বা 22 এর মতো হবে, পুরোপুরি স্যার মাঝামাঝি না। সেক্ষেত্রে স্যার
আর এক একজন তো এক এক মান ধরবে স্যার। অবশ্যই এক একজন এক এক মান নিবে, কিন্তু আপনার মানটা যদি 20 থেকে 25 এর মধ্যে থাকে, 20 থেকে যদি 25 এর মধ্যে থাকে, তাহলে তো আমি বুঝবো যে সে বুঝছে, তাই না? জি এখন স্যার। কেউ যদি এই জিনিসটা অন্য জায়গায় নিয়ে যায়, মানে শীট স্টিলের লাইনে এখানে, কিন্তু সে যদি অঙ্কটা করে কাস্ট স্টিল নিয়ে, সে যদি কাস্ট স্টিল নিয়েও যদি অঙ্ক করে, তাহলে ওর আসবে হলে কি 100-র উপরে। ওটা তো কিছুতেই কারেক্ট হতে পারে না, তাই না? আপনি যখন এরকম মানে নিয়ে প্লট নিয়ে কাজ করবেন, তখন তো একটু এদিক ওদিক হবেই। স্যার বুঝতে তো পারছি। একটু ওদিক ওদিক হলে সমস্যা নেই। তো আমরা জাস্ট প্যারালাল সার্কিটের ক্ষেত্রে কি করব, এই জিনিসটা দেখি। প্যারালাল সার্কিটটা আপনাদের জন্য আমি বলবো যে খুব বেশি একটা ইম্পর্টেন্ট না। তো জাস্ট প্যারালাল সার্কিটে আপনাদের যেই কোশ্চেনটা জানা লাগবে, যে প্যারালাল সার্কিটে আপনার কিভাবে বিভিন্ন নোডে, আপনাদের ইলেকট্রিক সার্কিটে যেরকম বিভিন্ন নোড ছিল, ওই নোডে কারেন্ট গুলো যোগ হতো, মানে যুক্ত আর বের হতো, ঠিক আছে? তো আমরা এই অনুযায়ী হিসাব করতাম যে কারেন্টটা কি আমরা যোগ আকারে লিখবো না বিয়োগ আকারে লিখবো। সো আমরা ধরতাম যে কোন একটা নোডের মধ্যে যে পরিমাণ কারেন্ট যাচ্ছে, ঠিক সেই পরিমাণ কারেন্টই বের হইতেছে। এটা আমাদের ছিল কার্শফস কারেন্ট ল। সো আমরা যেই পরিমাণ কারেন্টটা যাচ্ছে ওদেরকে যদি পজিটিভ লিখি, তাহলে যেই পরিমাণ কারেন্টটা বের হচ্ছে ওটাকে আমরা সবসময় লিখতাম লিখে নেগেটিভ আকারে, ঠিক আছে? সো সিমিলারলি আপনার ম্যাগনেটিক সার্কিটের ক্ষেত্রে যদি আমরা দেখি যে এরকম একটা সেকশন আছে, সেকশনটা কি? সেকশনটা হলো কি যে এ আর বি দিয়ে দুইটা সেকশনকে ভাগ করে দেওয়া হয়েছে। যে আপনার এখানে দুইটা লুপ আছে, ঠিক আছে? এই যে একটা লুপ আর এই যে একটা লুপ, দুইটা লুপ আছে। তাহলে এখানে ক্লিয়ারলি এখানে একটা নোড তৈরি হয়েছে, এখানে একটা নোড তৈরি হয়েছে, এখানে একটা নোড তৈরি হয়েছে। তো আমরা এটার ক্ষেত্রে ফ্লাক্সের ইকুয়েশনটা কিভাবে লিখবো? সো আমরা এখানে এখানে যে সূত্রটা ধরে নিব, যেটা হলো যে কোনো একটি নোডে ঠিক যেই পরিমাণ ফ্লাক্স ঢুকতেছে ওই পরিমাণ ফ্লাক্সই বের হবে। তাইলে আপনি যদি এই সেকশনের ফ্লাক্স ডেনসিটি যদি দেখেন, সেই ফ্লাক্স ডেনসিটিটা হলো ফাই এ, তাহলে এই নোডটার ক্ষেত্রে ফ্লাক্স গুলো হলো কি এ তে ঢুকতেছে, আর এই সেকশনটার ফ্লাক্স ডেনসিটি হলো কি ফাই সি, আর এই নোড এই ব্রাঞ্চটার হলো কি ফাই বি। তাহলে এই নোডটা থেকে বের হইতেছে কারা কারা, ফাই সি আর ফাই বি। তাহলে ইকুয়েশনটাকে আপনারা লিখবেন হলো কি ফাই এ সমান সমান ফাই বি প্লাস ফাই সি। সিমিলারলি আপনি যদি বি নোডে আসেন, তাহলে বি নোডে ঢুকতেছে কারা কারা, ফাই বি ঢুকতেছে আর ফাই সি ঢুকতেছে, আর বের হইতেছে কে, ফাই এ। তাহলে আপনি লিখবেন ফাই বি প্লাস ফাই সি সমান সমান ফাই এ, ঠিক আছে? সো আমি যদি পরীক্ষাতে আপনাকে কোশ্চেন করি যে একটা প্যারালাল ম্যাগনেটিক সার্কিটের ক্ষেত্রে আপনার ফ্লাক্সের ইকুয়েশনটা কি হবে সেটা দেখাও, তাহলে আপনারা জাস্ট এতটুকু লিখলেই জিনিসটা হয়ে যাবে। বুঝতে পারছেন? এবং বইয়ের মধ্যে এটার একটা অঙ্ক করে দেওয়া আছে, বইয়ের মধ্যে একটা অঙ্ক করে দেওয়া আছে। সো আপনারা এই অঙ্কটা দেখলে এই জিনিসটা আরো ক্লিয়ার হবেন, এই জিনিসটা কিভাবে কাজ করে, ঠিক আছে? এটা হলো কি আপনার সিরিজ প্যারালাল একটা কম্বাইন্ড সার্কিট, যে একটু আগে যেটা দেখলেন, সিরিজ প্যারালাল একটা কম্বাইন্ড সার্কিট যদি আপনার থাকে, তাহলে সিরিজ প্যারালাল কম্বাইন্ড সার্কিটের ক্ষেত্রে আপনি জাস্ট একটা টার্ন আছে, একটা জায়গায় টার্ন আছে। এই পুরো জিনিসটাকে আপনি যদি ইলেকট্রিক্যাল সার্কিটের মতো রিপ্রেজেন্ট করেন, তাহলে জিনিসটা দেখতে হবে লাগে এরকম। তাহলে ওখান থেকে আপনি যে আগে নোড অ্যানালাইসিস আর মেশ অ্যানালাইসিস করছেন, ওই নোড অ্যানালাইসিস মেশ অ্যানালাইসিস করে এই জিনিসটার কারেন্টের পরিমাণটা বের করতে হবে আপনাকে, ঠিক আছে? এখানে কারেন্টের পরিমাণটা দেওয়া নেই, কারেন্টের পরিমাণটা বের করতে হবে যে কত হবে। সো এই অঙ্কটা যদি আপনারা দেখেন, এখানে খুব সহজ জিনিসটা করে দেওয়া আছে। আমি আজকে এই জিনিসটা আপনাদেরকে দেখাবো না, আপনারা একটু যে জিনিসটা করবেন যে আমি আপনাকে বইয়ের পিডিএফটা দিয়ে দিব, ঠিক আছে? এই চ্যাপ্টারের পিডিএফটা দিয়ে দিব। সো এই চ্যাপ্টারের পিডিএফটা থেকে আপনারা একটু কষ্ট করে এই জিনিসটা দেখে আসবেন। আপনার যদি খাতা থাকে তাহলে খাতাটার মধ্যে আপনারা চাইলে লিখে রাখতে পারেন কোন জিনিসটা আপনারা করবেন। দেখবেন যে এই যে 12.8 যে সেকশনটা আছে, 12.8 যে সেকশনটা আছে, এই যে 12.8 সেকশনটার মধ্যে আপনার এই যে কারশফস কারেন্ট ল যে ডিসক্রাইব করছে, একটা সিরিজ প্যারালাল সার্কিট দিয়ে যে কারশফসের কারেন্ট লটা ডিসক্রাইব করছে, এই জিনিসটা আপনারা পড়ে আসবেন। আর যে জিনিসটা পড়ে আসবেন সেটা হলে গিয়ে এটার সাথে করেসপন্ডিং একটা অঙ্ক আছে। এই অঙ্কটার নাম্বার হলে গিয়ে আপনার এই যেটা 12.5, এক্সাম্পল নাম্বার 12.5। এই জিনিসটা আপনারা একটু দেখে আসবেন, ঠিক আছে? দেখে আসার পর আমাকে বলবেন যে এই দুইটা জিনিসের মধ্যে আপনাদের কোনো সমস্যা আছে নাকি, ঠিক আছে? আমি আসলে অনলাইনে জিনিসগুলো খুব ভালো করে বুঝাতে পারতেছি না, এই সিরিজ প্যারালাল যে কম্বাইন্ড সার্কিটটা সেটা, এটা আপনারা একটু ভালো করে দেখে আসবেন।
আপনার যদি কোনো সমস্যা থাকে তাহলে নেক্সট ক্লাসে আমাকে রিপোর্ট করবেন, ঠিক আছে? স্যার আগের স্লাইডটা দেওয়া হয়নি। হ্যাঁ, আগে স্লাইডটা দেওয়া হয়নি। আমি আসলে আপনাদের ক্লাসের সঙ্গে আমাদের মিটিং এর যে প্রেসার, মানে অন্য সময়ের থেকে বেশি আরো প্রেসার, আমি ফুরসতই পাইতেছি না আপলোড করার। আমি আজকে আপলোড করে স্যার দিই। আজকে দুটোটা দিয়ে দিন। হ্যাঁ, আজকে তোমারটা দিয়ে দিব। আপনাদের যদি কোনো সমস্যা থাকে আমরা নেক্সট ক্লাসে ওটা নিয়ে ডিসকাস করব। আর নেক্সট ক্লাসে আমরা পড়বো হলে গিয়ে সিরিজ এবং প্যারালাল রেজোনেন্ট সার্কিট। রেজোনেন্ট সার্কিট কি জিনিস এবং সিরিজ প্যারালাল রেজোনেন্ট সার্কিট কি জিনিস এটা পড়বো। এটা পড়ে আমরা নেক্সট ক্লাসে চেষ্টা করব যে এই রোজার আগে আমাদের যে সিলেবাস, ওইটা সিলেবাস নেক্সট ক্লাস আমাদের শেষ হয়ে যাবে। আর আমরা বুধবারের ক্লাসটাতে রিভিউ করব, ঠিক আছে? রিভিউ করে আমরা চেষ্টা করব আমাদের সেমিস্টারটাকে ওখানে র্যাপ আপ করে দেওয়ার, ঠিক আছে? আমি জানি যে অনলাইনে মানে আমারও বুঝতে অনেক সমস্যা হইতেছে, আপনাদেরও বুঝতে অনেক সমস্যা হইতেছে, কিন্তু আপনারা নিজেরাই স্টাডি করে চেষ্টা করবেন যে এই গ্যাপটা মেক আপ করে দেওয়ার। আমি আজকে সবকিছু আপলোড করে দিব, আপনারা আপনাদের সমস্যাগুলো কম্পাইল করে নেক্সট ক্লাসে আমরা কিছুটা ডিসকাস করবো, একদম ফাইনালি রিভিউ ক্লাসে আরো চেষ্টা করবো কনফিউশন ক্লিয়ার করার। আপনারা এখন চাইলে আপনাদের রোল নাম্বারটা দিয়ে মিটিং লিভ করতে পারেন, আর কারো কোনো সমস্যা থাকলে বলতে পারেন। স্যার আমাদের ফাইনালের যে পিডিএফ বা শীট গুলো আছে না স্যার, এই জি। যে স্লাইড গুলা, এগুলা একটা জিপ ফাইলে দিয়েন। শুধু ফাইনালের সবগুলো আমি তাহলে একটা কাজ করবো না, আমি আসলে একটু স্যার যদি শীট তো আমি সব ইসে আপলোড করে দিছি, আপনাদের ওই গুগল ক্লাসরুমে আপলোড করে দিছি। আপনাদের সিআর কে আমি বলে দিব যে সিআর সবকিছু জিপ করে কম্পাইল করে আপনাদেরকে দিবে, ঠিক আছে? ভাই জি স্যার, তাহলে ক্লাসের একটু স্যার ভালো হয়, কারণ ফাইনাল একটা স্যার টপিকগুলো লিস্ট দিয়ে স্যার পোস্টে দিবেন স্যার। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, এটা একটা ভালো আইডিয়া, এটা করা যায়। আমি আমি আমার একটা সেকশনে করছি কি, আমি ওদেরকেই বলছি যে তোমরা লিস্ট করে আমাকে জমা দিবা। সো লিস্টটা আমি দেখবো যে সবকিছু কভার হয়েছে নাকি, আর সবকিছু কভার না হইলে আমি ওটার সঙ্গে অ্যাড বা সাবট্রাক্ট করে দেবো। এটার ফলে মানে মনে পড়ে যায়, কারণ একটা টপিক পড়লে দেখা যায় ওই টপিকে সবকিছু খেয়ে ফেলে সবাই। তো নিজেরা লিস্ট করলে দেখা যায় কি তখন ওই জিনিসটা আবার মনে পড়ে যায়, বুঝতে পারছেন? তো এটি কিন্তু খুব ভালো একটা অ্যাপ্রোচ, যে সবাই যদি নিজেদের লিস্টটা নিজেরা করে তারপর আমাকে যদি দেখান, তারপরে আমি যদি বলে দিই যে এটা করছি এটা করিনি, আপনারা হয়তো ভুলে গেছেন, তখন দেখবেন যে এই জিনিসটা মনে করতে কিন্তু আরো সাহায্য করবে, ঠিক আছে? সো আপনারা চাইলে ওটা করতে পারেন, একটা লিস্ট করে আমাকে দিতে পারেন, তখন আমি ওটা থেকে দেখতে পারি যে আপনারা কি কি জিনিস মিস করছেন, অথবা আমি করে জমা দিতে পারি, যেটা তো সুবিধা আপনাদের। আপনাদের একটা রমজান মাসে তো ক্লাস হবে না স্যার, যদি কোনো মেকআপ ক্লাস না থাকে তাহলে হবে না। রমজান মাসে আমি ক্লাস হবে? আমারটার ক্ষেত্রে আমি বলতে পারি যে আমি নিব না, কারণ আমার মনে হয় না নেওয়ার প্রয়োজন আছে। আমি শুধুমাত্র আপনাদের একটা টপিক সিলেবাস থেকে করাইনি, ঠিক আছে? সেই টপিকটা কি ছিল? টপিকটা ছিল হলো কি যে আমরা বিভিন্ন ধরনের সার্কিট থিওরাম দেখছিলাম না, ডিসি সার্কিটের ক্ষেত্রে বিভিন্ন সার্কিট থিওরাম দেখছিলাম না, নর্টন, থেভেনিন, তারপর হলে কি আপনার মনে করেন সুপারপজিশন, এরকম বিভিন্ন সার্কিট থিওরাম তো দেখছিলাম ডিসিতে আমরা, তাই না? ওই সার্কিট থিওরাম গুলো কিন্তু আপনি চাইলে এসি সার্কিটের ক্ষেত্রে ইমপ্লিমেন্ট করতে পারেন, বুঝতে পারছেন? সো এই নেটওয়ার্ক থিওরামটা, এসি নেটওয়ার্ক থিওরাম, ওই টপিকটা আমরা করি নাই। স্যার ওইটা থেকে কি কোনো কোশ্চেন আসবে? যেহেতু আমি করাই নাই তো আমি ওখান থেকে কোনো কোশ্চেনও দিব না, ঠিক আছে? ওকে স্যার। যেহেতু আমাদেরকে এবার বলা হয়েছে সিলেবাস শর্ট করার জন্য, ঠিক আছে? আর আমি একটা জিনিস নোটিস করছি যে অনলাইনে আসলে ম্যাথ গুলো বোঝানো বেশ ডিফিকাল্ট। ম্যাথ এবং মানে ম্যাথের বিভিন্ন প্যারামিটার গুলো আমরা কিভাবে ডিরাইভ করি, এই জিনিসগুলো বোঝানোটা বেশ ডিফিকাল্ট। সো আমি চেষ্টা করছি যে ম্যাথটাকে মিনিমাম রাখার জন্য। সো যদি আমি নেটওয়ার্ক থিওরামটা আপনাদেরকে পড়াইতাম তাহলে দেখা যেত আপনাদের এক্সট্রা কিছু ম্যাথ অ্যাড হইতো, আরো মানে পুরোটাই ম্যাথ হয়ে যেত তখন। তো আমি এই জন্য ওটা বাদ দিছি। স্যার যেই টপিকগুলো পড়েছেন ওইগুলো থেকে তো ম্যাথ আসবে, আর ওইগুলোই পড়লেই হবে। হ্যাঁ, এবং কি কি ম্যাথ আসবে এটা কিন্তু আমি আপনাদেরকে স্লাইডের মধ্যে দিয়ে দিছি। জি স্যার, তাহলে সমস্যা নেই স্যার। আর ওইগুলোর রেফারেন্সে বই দেখবো, এই তো? হ্যাঁ, শুধু বয়েল স্টেডের বইটা আছে না, আপনাদের সবার কাছে হ্যাঁ, তো স্যার। বয়েল স্টেডের বইটার পিডিএফ আছে, আমি আপলোড করে দিছি। ওই বয়েল স্টেডের স্যার, বইয়ের ওটা আছে। পিডিএফ এর যে এক্সাম্পল গুলো আছে, এক্সারসাইজ না, শুধু এক্সাম্পল যেগুলো আছে, ওই এক্সাম্পল গুলো আপনারা দেখবেন, ঠিক আছে? সো বয়েল স্টেডের বইতে আপনার এক্সাম্পল গুলো খুব সুন্দর বুঝাই বুঝাই করা আছে, আপনারা জাস্ট এক্সাম্পল গুলো দেখবেন। জি স্যার। স্যার এই রমজান মাসের আগে স্যার ওইরকম একটা স্যার আমরা লিস্ট করে স্যার আপনাকে গোল ক্লাসরুমে দেখাবো স্যার, এইগুলো পড়লে হবে কিনা স্যার? ওগুলো তো রিভিউ করতে হবে, নাইলে তো সব ভুলে যাবো। আমাদের রিভিউ ক্লাসটা হলো কি বুধবার, নেক্সট বুধবার, ঠিক আছে? জি স্যার। সো আপনারা যদি একটা লিস্ট করেন বুধবারের আগে,
তাহলে খুব ভালো হয় আর কি। তাহলে আমরা ওই টপিক গুলোর উপরে বুধবার দিন রিভিউ করব। তো আমি জাস্ট একটা ছোট রিক্যাপ দিই আপনাদের। ইন্ডাক্টর থেকে শুরু হয়েছিল, ঠিক আছে? ইন্ডাক্টর, ক্যাপাসিটর, তারপরে হলো কি এসি সার্কিটের বিভিন্ন প্যারামিটার, এরপরে আমরা দেখলাম হলো কি ম্যাগনেটিক সার্কিট, ঠিক আছে? তো আপনারা এটা লিস্ট করেন যে এটা কি সাব টপিক আছে, সাব টপিক গুলো লিস্ট করবেন, ঠিক আছে? স্যার এগুলোর তো সম্পূর্ণ স্লাইড দিছেন। জি স্যার। হ্যাঁ, আজকে যদি কাউন্ট করেন তাহলে আজকে সব আপনারা সবগুলো সিলেক্ট পেয়ে যাবেন। স্যার আমি বলতেছিলাম কি এই রিসোর্স গুলো আর কি একটা কম্প্রেস ফাইলে দেওয়ার জন্য স্যার। আচ্ছা ঠিক আছে, এটা আমি আপনাদের সিআর কে দায়িত্ব দিলাম, সিআর কে বলে দিব যে সে যাতে একটা জায়গায় আপলোড করে, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, আর আমরা তো গুগল ক্লাসরুমে আছি, সো আমি চেক করতে পারবো আচ্ছা। যে সব ওই ফাইলের মধ্যে আছে নাকি। ঠিক আছে, আমি মিটিংটা আপনার শেষ করে দিলাম, আমার একটা ক্লাস আছে, ভালো থাকবেন আপনারা। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।